যে যেখান থেকে আমাদের সাথে আজকের এই চমৎকার সেশনে যুক্ত হয়ে গেছেন সকলকে জানাচ্ছি বর্তমান সময়ের ব্যাংক জবের সেরা প্ল্যাটফর্ম টার্নিং পয়েন্টের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু দয়া করে জানিয়ে দিবেন সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা এবং চমৎকারভাবে আপনারা বোর্ডটা দেখতে পাচ্ছেন কিনা প্লিজ। আজকে আমরা এফবিএস কে টার্গেট করে আগামী 11 তারিখে চমৎকার একটা পরীক্ষা হবে। আপনারা সবাই জানেন ক্যাশের পরীক্ষা। এই ক্যাশের পরীক্ষা কারা নিবে? এফবিএস। এই দেখেন চমৎকার ভাবে লেখা আছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডি। এখন প্রত্যেক মানুষের যেমন ভিন্ন একটা প্যাটার্ন আছে, তেমনি দেখবেন যে যারা এক্সাম টেকার প্রত্যেকজনের এক একটা বৈশিষ্ট্য আছে। আজকে আমরা এফবিএস এর কোশ্চেনগুলো পোস্টমর্টেম করব, ঠিক আছে? আপনারা শুধু সাথে থাকবেন। আর যারা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। কেন? এটা আরেকবার রিভিশন করতে হবে। আজকে তারেক স্যারের সাথে যে সেশনটা আমরা করব, অসাধারণ কিছু ম্যাথ নিয়ে কথা বলবেন স্যার এবং ম্যাথগুলো দেখাই দিবেন। আমি এতটুকু শিওর দিয়ে বলতে পারি যে পরীক্ষার হলে অন্যরকম একটা ফিল করবেন আপনি, যে না আমি লাস্ট যে টার্নিং পয়েন্টের সাথে একটা ক্লাস করেছিলাম এই ক্লাসটা আমার কাজে লাগছে, এতটুকু আমি ইনশিওর করতে পারি। যাই হোক, আমরা চলেন স্যারের সাথে আমরা ক্লাসটা করি। আর একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে শেয়ারিং ইজ কেয়ারিং। আপনি যে টার্নিং পয়েন্টকে ভালোবাসেন, আমাদের ভালোবাসেন, তারেক স্যারকে ভালোবাসেন, এটার নমুনা কি হবে? অবশ্যই শেয়ার করে দিতে হবে। হ্যাঁ, শেয়ার করলে আপনার মাধ্যমে অন্য জায়গায় যারা আছে তারাও দেখতে পারবে, আপনার বন্ধু লিস্টে যারা আছে তারাও দেখতে পারবে। তাহলে চলেন আমরা চমৎকারভাবে ক্লাসটা উপভোগ করি। আর একটা কথা হচ্ছে, আপনারা খাতা কলম কিন্তু নিয়ে বসতে হবে। 11 তারিখে পরীক্ষা, মানে কি সময় নাই। আজকে কয় তারিখ? আজকে 7 তারিখ, মাঝখানে আসার 3 দিন। তবে আজকের ক্লাসটা আপনাকে অন্যরকম একটা ফ্লেভার দিবে। ওকে, চলেন আমরা ক্লাসটা শুরু করি প্লিজ। আর একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেন যে আমাদের গতকালকের ক্লাসটা কেমন ছিল, আজকের ক্লাসটাও অসাধারণ হবে। আমাদের একটু থ্যাংক ইউ দেন প্লিজ। আজকের ক্লাসের জুম লিংক দেওয়া হবে না, আজকের ক্লাসটা শুধু আমরা লাইভেই থাকবো। হ্যাঁ, তো যারা জুম লিংকের কথা বলছেন তাদেরকে জানিয়ে দেই। আর যারা সংযুক্ত হলেন তারা একটু আমাকে কমেন্ট করে জানান যে আমার সাউন্ড ঠিক যাচ্ছে কিনা এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, একটু কমেন্ট করে জানাবেন আমার সাউন্ডটা প্রপারলি আপনাদের কাছে যাচ্ছে কিনা, সাউন্ড কম না বেশি। আর সেকেন্ড ওয়ান হচ্ছে গিয়ে যে ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। ওকে, হ্যাঁ ক্লাসটা আজকে শুধু জুমেই হবে। হ্যাঁ, সরি লাইভেই হবে, জুমে হবে না আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা জুমেই হবে না, শুধু লাইভে হবে। হ্যাঁ মোস্তাফিজ, বুঝতে পারছি। মোস্তাফিজ যারা এরকম রেগুলার ক্লাস করে তারা জানে আমার ক্লাসগুলো লাইভে হয় না, আমি শুধু জুমেই নেই। আজকে বিশেষ কারণে ওই যে আমরা যেহেতু একটা কমিটমেন্ট দিয়েছিলাম সবাইকে যে আমরা কিছু ক্লাস নেব ক্যাশকে কেন্দ্র করে, এই জন্য এই ক্লাসটা আজকে জুমে যাবে না, শুধু লাইভেই থাকবে। হ্যাঁ, সো যারা আমার ক্লাসটা করতে চাই তারা লাইভেই কানেক্টেড থাকি সবাই, জুম কোনো লিঙ্ক পাবেন না আজকে। হ্যাঁ, লাইভে থাকেন, লাইভে অ্যাক্টিভ থাকেন, লাইভে কমেন্ট করেন। সো দ্য কোশ্চেন ওয়াজ যে কি বলে লাইটটা বেশি হয়ে গেছে, লাইট বেশি হয়ে গেছে। আচ্ছা, এখন ঠিক করে দিছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ব্রাইটনেস কমাও। আব্দুল্লাহ আল মামুন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো আমাদের হাতে সময় কম, যেহেতু আমাদের শুক্রবারেই পরীক্ষা, যতটুকু পারা যায় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আর কথা বলে সময় নষ্ট করব না, সবাই ধৈর্য ধরে থাকবো। আমি একটা অঙ্ক করব, অঙ্কটা করার পরে আপনাদের যাদের কনফিউশন আছে আমাকে দ্রুত দ্রুত কমেন্ট করতে হবে, কারণ আমরা খুব বেশি সময় পাবো না। হ্যাঁ, ঠিক আছে, অঙ্কগুলো করার আমাদের অনেকগুলো অঙ্ক আছে এবং যেহেতু আমাদের পরীক্ষা শুক্রবার, আমাদের হাতে সময় নষ্ট করার মতো সময় নাই। তানভীর আল ফারহান, হ্যাঁ ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আশা করছি আপনিও
ভালো আছেন, ফোকাস লাইটটা বেশি হয়ে গেল। আচ্ছা, লাইট টাইট সব ঠিক হতেই থাকবে, আমরা মূল পড়ালেখায় চলে আসি। ওকে, বিষয় কি ছিল বলেছে, ইন আ ক্লাস অফ 120 স্টুডেন্ট 60% ক্যান স্পিক ফ্রেঞ্চ। একটা ক্লাসে স্টুডেন্ট আছে কয়জন? 120 জন, তাদের মধ্যে 60% কিসে কথা বলতে পারে? ফ্রেঞ্চে কথা বলতে পারে, অ্যান্ড রেস্ট ক্যান স্পিক অনলি ইংলিশ। মানে বিষয়টা হচ্ছে কি, ফ্রেঞ্চে কথা বলতে পারে, আমরা কি পাইলাম, ফ্রেঞ্চে কথা বলতে পারে 120-এর কত পার্সেন্ট? 60%, মানে কতজন? 72 জন। আর বাকি এই 72 জন ছাড়া, 72 জন ছাড়া যারা আছে, এই 72 ছাড়া যারা আছে, তারা রেস্ট ক্যান, বাকি রেস্ট ক্যান স্পিক অনলি ইংলিশ। মানে বাকি যে লোকগুলো আছে, বাকি যে লোকগুলো আছে কয়জন? আমার মোট ছিল কত? 120 জন, ওখান থেকে 72 বাদ দিলে যা থাকে 48 জন। এই 48 জন শুধুমাত্র, এই 48 জন শুধুমাত্র ইংলিশ বলতে পারে, ঠিক আছে? তারা ইংলিশ ব্যতীত অন্য কোনো ভাষা বলতে পারে না। ওয়াইল, তাহলে এখানে এটা ক্লিয়ার করে দিছে যে শুধু ইংলিশে কথা বলতে পারে কতজন? 48 জন। তাহলে বাকি যেটা থাকলো, ঠিক আছে, বাকি এই যে 72, যে 72 জন থাকলেন, তারা কি করতে পারেন? তাদের মধ্যে অবশ্যই কিছু না কিছু ব্যক্তি ফ্রেঞ্চের সাথে সাথে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে হয়তো কথা বলতে পারেন, কারণ এখানে ক্লিয়ার করে দিছে, ঠিক আছে, কি রেস্ট ক্যান স্পিক অনলি ইংলিশ। বাট এখানে বলছে কি 60% ক্যান স্পিক ফ্রেঞ্চ, ঠিক আছে? ফ্রেঞ্চের আগে কিন্তু অনলি কথাটা উল্লেখ করা নাই। আচ্ছা, এবার একটু দেখি কি বলেছে, ইফ 25% অফ দোজ ইন দ্য ক্লাস হু ক্যান স্পিক ফ্রেঞ্চ ক্যান অলসো স্পিক ইংলিশ। কত পার্সেন্ট? 25%। কাদের? অফ দোজ ইন দ্য ক্লাস হু ক্যান স্পিক ফ্রেঞ্চ ক্যান স্পিক কি? অলসো ইংলিশ। মানে যারা ফ্রেঞ্চে কথা বলতে পারে তাদের 25% কি করে? ইংলিশেও কথা বলতে পারে। দ্যাট মিনস আপনার ইংলিশ আর ফ্রেঞ্চ দুটাই বলতে পারে এমন কতজন আছে? বোথ ইংলিশ প্লাস ফ্রেঞ্চ, এরকম কয়জন পাচ্ছি আমরা? বলেছে কি যারা ফ্রেঞ্চে কথা বলতে পারে, ফ্রেঞ্চে কথা বলতে পারে 72 জন, তাদের কত পার্সেন্ট? 25%। তাহলে 72-এর 25% মানে কি? 25/100, কাটাকাটি করলে কি থাকবে? 4 25 100, 4 দ্বারা কাটলে 18। দ্যাট মিনস দেখা যাচ্ছে কি যে 72 জন কি করতে পারে? যে 72 জন ইংলিশে কথা, ফ্রেঞ্চে কথা বলতে পারে, তাদের মধ্যে 18 জন ইংলিশেও কথা বলতে পারে, ফ্রেঞ্চেও কথা বলতে পারে। কোশ্চেনটা কি ছিল? একটু মনোযোগ দেই আমরা। কি ছিল? হাউ মেনি অফ দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস ক্যান স্পিক ইংলিশ? কতজন ইংলিশে কথা বলতে পারে? আমরা দেখেছিলাম শুধু ইংলিশে কথা বলতে পারে কয়জন? 18 জন শুধু ইংলিশে, 48 জন। আর 18 জন দেখলাম কি ইংলিশেও কথা বলতে পারে, সাথে সাথে ফ্রেঞ্চেও কথা বলতে পারে। তাহলে ইংলিশে কথা বলতে পারে কয়জন? ওইদিকে ছিল 48 আর অনলি ইংলিশ, আর এইদিকে 18 ছিল বোথ ল্যাঙ্গুয়েজ। তাহলে কতজন হবে? 66। দুই একজন কমেন্ট করেছিলেন আগে, একটু ভুল হয়েছিল বোধহয়, বোঝা গেল কিনা? যারা শুরু থেকে যুক্ত আছি তারা একটু বলি এটা বোঝা গেল কিনা। না বোঝা গেলে কোথায় কনফিউশন? স্বপ্না 78 রং অ্যান্সার ভাই, 78 রং অ্যান্সার। ওকে, অ্যান্সার শুড বি 66। তাহলে বুঝি ফ্রেঞ্চে কথা বলে 72 জন, বাকি যারা ছিল এই 60%-এ 72 জন হয়। এই 72 বাদ দিয়ে যেই 48 ছিল, যে 48 জন ছিল তারা কি করতে পারে? তারা শুধু ইংলিশে কথা বলতে পারে, তারা ইংলিশ ছাড়া আর কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে না। এরপরে কি হচ্ছে? এরপরের বিষয়টা একটু বুঝি। এরপরে হচ্ছে কি যারা ফ্রেঞ্চে কথা বলে, যে 72 জন, তাদের মধ্যে কি হচ্ছে? তাদের মধ্যে 25% ওই ফ্রেঞ্চ সাথে সাথে ইংলিশেও বলতে পারে। তার মানে বোথ দুটো ল্যাঙ্গুয়েজেই কথা বলতে পারে। পাইলাম কতজন? 18 জন। সো বিষয়টা কি ছিল শুরুতে বিষয়টা ছিল যে শুধু ইংলিশে কথা বলে 48 জন, বোথ ল্যাঙ্গুয়েজ পাইলাম 18 জন। তাহলে মানে ওভারঅল ইংলিশে কথা বলতে পারে কয়জন? এই প্রথমের 48, পরের 18, মোট কত? 66 জন। ওকে, আচ্ছা, সো কারো কনফিউশন নাই? কমেন্ট অনেকগুলো আসছে, ক্লিয়ার জি স্যার বুঝেছি। দ্যাট মিনস আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তারা বুঝতে পেরেছেন। ওকে,
কি বলেছে পরের অঙ্কটা আমরা একটু দেখি। তিতাস কোম্পানি বট এ টোটাল অফ 60 কম্পিউটার্স অ্যান্ড 20 প্রিন্টার্স। তিতাস কোম্পানি কি করলো, 60টা কম্পিউটার কিনলো আর প্রিন্টার কিনলো কয়টা, 20টা, টু মডার্নাইজ বিলিং অপারেশন। তাদের টার্গেট কি, তাদের যে বিলিং অপারেশনসটা তাকে মডার্নাইজ করবে, এজন্য তারা কি করলো 60টা, কয়টা কম্পিউটার, 60টা কম্পিউটার আর 20টা প্রিন্টার কিনে নিয়ে আসলো। কি বলেছে, ইফ দ্য প্রাইস অফ ইচ কম্পিউটার ওয়াজ 3 টাইমস দ্য প্রাইস অফ প্রিন্টার। ঠিক আছে, একটা কম্পিউটারের দাম, একটা কম্পিউটারের দাম প্রিন্টারের দামের তুলনায় কয় গুণ, 3 গুণ। একটা কম্পিউটারের দাম প্রিন্টারের দামের তুলনায় কয় গুণ, 3 গুণ। কি বের করতে হবে, হোয়াট পার্সেন্ট বের করতে হবে, তাই না, অফ দ্য টোটাল কস্ট। কার, টোটাল কস্ট অফ পারচেজ ওয়াজ দ্য টোটাল কস্ট অফ প্রিন্টার। মানে এই যে আমি টোটাল যে পারচেজ করলাম 60টা কম্পিউটার আর 20টা প্রিন্টার, এর মধ্যে কত পার্সেন্ট খরচ হয়েছে প্রিন্টার কিনতে। ঠিক আছে, কথা কি বোঝা গেছে, প্রশ্নটার বাংলা বোঝা গেছে। প্রশ্ন কি, তিতাস কোম্পানি 60টা কম্পিউটার 20টা প্রিন্টার কিনে নিয়ে আসলো, দেখা গেল একটা কম্পিউটারের দাম প্রিন্টারের দামের তুলনায় কয় গুণ, 3 গুণ। একটা কম্পিউটারের দাম প্রিন্টারের দামের তুলনায় কয় গুণ, 3 গুণ। তাহলে আমরা যদি বলি কস্ট অফ 1 প্রিন্টার, আমরা র্যান্ডামলি ধরে নেই, ঠিক আছে, আমরা প্রিলিমিনারি ম্যাথ করব, আমাদের হাতে সময় কম, আমরা ডিটেইল কোনো কিছু লিখতে যাব না বা পরীক্ষার হলে ধরতে যাব না। প্রিলি ম্যাথে যদি আমার কি হতো, এটা রিটেন ম্যাথ থাকতো, তখন আমি একটা ভেরিয়েবল ধরে নিতাম এক্স। তা আমার এখানে যেহেতু কি প্রিলি ম্যাথ কোনো রকম করতে হবে, সেজন্য আমরা একটু এভাবে চিন্তা করি, একটা প্রিন্টারের দাম 1 টাকা, আমরা ধরার ক্ষেত্রে স্বাধীন। তাহলে কস্ট অফ 1 কম্পিউটার কি হবে, কি বলেছিল, কম্পিউটারের দাম কয় গুণ, 3 টাইমস, 3 গুণ। মানে প্রিন্টারের দাম যদি আমি 1 টাকা ধরি, 1 টাকা ধরি, কম্পিউটারের দাম ধরতে হবে কয় টাকা, 3 টাকা। কয় টাকা ধরতে হবে, 3 টাকা। আচ্ছা, ভালো কথা। এখন কথা হচ্ছে কি, তাহলে আমার টোটাল কস্ট কতটুকু, টোটাল কস্ট অফ পারচেজ কতটুকু। আচ্ছা, টোটাল কস্ট অফ পারচেজ, আমি প্রিন্টার কিনেছিলাম কয়টা, 20টা, 1 টাকা করে। আমি কম্পিউটার কিনেছিলাম কয়টা, 60টা, কয় টাকা করে, 3 টাকা করে। তাহলে আমার মোট কয় টাকা আসলো বিল, মোট বিল আসলো কত, 200 টাকা। 20 আর 3 দ্বারা 60 গুণন করলে 180, তাহলে 20 আর 180 যোগ করলে কত হবে, 200 টাকা। তার মানে আমি প্রিন্টার আর কম্পিউটার কেনা বাবদ খরচ করলাম কয় টাকা, প্রিন্টার আর কম্পিউটার কেনা বাবদ আমি খরচ করে ফেললাম 200 টাকা। ঠিক আছে, কত টাকা, 200 টাকা। ঠিক আছে, এখন এইটার মধ্যে, এই 200 টাকার মধ্যে প্রিন্টার পারচেজে কয় টাকা গেল, কস্ট অফ প্রিন্টার পারচেজ কয় টাকা গেল, এই 20 টাকা হচ্ছে প্রিন্টারের পিছনে। কি বের করতে হবে, একটু পার্সেন্টেজ বের করার জন্য আমরা একটু লাইনটা পড়ে ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস করব। যখন পার্সেন্টেজ বলবে দেখবেন অফ কথাটা কার সাথে আছে, পার্সেন্টেজের পরের অফ কার সাথে আছে, বলেছে দ্য টোটাল কস্ট অফ পারচেজ। টোটাল কস্ট অফ পারচেজটা আমরা নিচে দিয়ে দেব, অফ কথাটা যার সাথে থাকবে, পার্সেন্টেজের পরের অফটা যার সাথে থাকবে সেটাকে আমরা নিচে দিয়ে দেব। তাহলে কি বললো, টোটাল কস্ট অফ পারচেজ। ঠিক আছে, তাহলে টোটাল কস্ট অফ পারচেজ আমার দেখলাম কয় টাকা, 200 টাকা। এটার মধ্যে বলেছে কত পার্সেন্ট কি, কস্ট অফ দ্য টোটাল কস্ট অফ দ্য প্রিন্টার। এই 200 টাকার মধ্যে প্রিন্টার কিনতে আমরা ব্যয় করেছি কয় টাকা, 20 টাকা। পার্সেন্টেজের জন্য ইনটু কত, 100, ক্যালকুলেট করলে কত আসবে, 10। সো অ্যান্সার শুড বি বি, 10। বোঝা গেল কিনা, বোঝা গেল কিনা, না বুঝলেও কমেন্ট করি, বুঝে থাকলেও কমেন্ট করি। যারা অ্যাক্টিভলি ক্লাসে পার্টিসিপেট করছি তারা একটু কমেন্ট করব, ওকে। আচ্ছা, আপনারা যারা আমার সাথে রেগুলার আমার মাস্টার ব্যাচে বা অন্যান্য ব্যাচে ক্লাস করেন তারা সবাই জানেন আমি ফেসবুক লাইভ ক্লাস নিতে রিল্যাক্টেন্ট, কারণ এটা আমার মানে আমার সাথে যায় না, আমার ধাতে যায় না। মানে আমার হচ্ছে গিয়ে স্টুডেন্টদের একটা ডিরেক্ট ইয়ে লাগে,
মানে কানেক্টিভিটি লাগে, মানে আমি কোশ্চেন করছি স্টুডেন্ট অ্যান্সার দিচ্ছে, এটাই আমার খুব ভালো লাগে। তো যেহেতু আগে থেকে নাকি এটা ডিসাইডেড ছিল আজকের ক্লাসটা আমি লাইভে আসবো, আপনারা জানেন আমি লাইভ ক্লাস নেই না, আমার ক্লাসগুলো আমি লাইভে যেতেও বলি না, আমার ক্লাসগুলো সবসময় আমাদের ওই যে মাস্টার ব্যাচের ক্লাসগুলো হয়, মাস্টার ব্যাচে আমি ক্লাস নিয়ে থাকলে ওগুলো আমরা লাইভে দেই না, শুধুমাত্র এই কারণে, কারণ আমার ডিরেক্ট কানেক্টিভিটিটা থাকে না, এই জন্য আমি স্বস্তি বোধ করি না। তাও একটু কমেন্ট করলে, আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারি। আচ্ছা, এবার দেখি কি বলেছে। এ হোলসেল ডিলার আর্নস, একজন কি করলো, সরি, হোলসেল ডিলার earns a profit of 20% by selling watches to a retailer। মানে কি, একজন পাইকারি বিক্রেতা একজন খুচরা বিক্রেতার কাছে যখন বিক্রি করছে তখন তার লাভ কত, তার লাভ কত, 20%। আচ্ছা, ভালো কথা বলেছে। দ্য রিটেইলার মেক্স এ প্রফিট অফ 30%। রিটেইলার কি করলো, মেক্স এ প্রফিট অফ 30% বাই সেলিং ইট টু দ্য কাস্টমার। তাহলে দেখেন ট্রানজেকশনটা কিভাবে হলো, প্রথমে হোলসেলার দিল রিটেইলারকে, রিটেইলার কার কাছে বিক্রি করলো, কাস্টমারের কাছে। যখন হোলসেলার কি করলো, রিটেইলারের কাছে বিক্রি করলো, তখন সে লাভ করলো কত পার্সেন্ট, 20%। আবার যখন রিটেইলার কাস্টমারের কাছে বিক্রি করলো তখন কত টাকা, কত পার্সেন্ট লাভ করলো, 30%। কি জানতে চাচ্ছে, হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য ডিলার ফর আ ওয়াচ দ্যাট ইজ সোল্ড টু রিটেইলার অফ টাকা 312। মানে যেটা একজন রিটেইলারের কাছে 312 টাকায় বিক্রি করা হয়েছে, যেটা একজন রিটেইলারের কাছে 312 টাকায় বিক্রি করা হয়েছে, সেই ঘড়িটার ক্রয় মূল্য কত, কার জন্য, কার জন্য, কার ক্রয় মূল্য বের করতে হবে, একটু কমেন্ট করি, একটু কমেন্ট করি, কার ক্রয় মূল্যটা এখানে বের করতে হবে, একটু কমেন্ট করি, কার ক্রয় মূল্য বের করতে হবে। বিষয়টা ট্রানজ্যাকশনটা কি রকম, হোলসেলার কি করেছে, রিটেইলারকে দিয়েছে, রিটেইলার কি করেছে, আবার কাকে দিয়েছে, কাস্টমারকে দিয়েছে। যখন হোলসেলার রিটেইলারকে দিয়েছে তখন সে প্রফিট করেছে কত পার্সেন্ট, হোলসেলার যখন রিটেইলারকে দিয়েছে তখন সে প্রফিট করেছে কত পার্সেন্ট, 30%। আবার রিটেইলার যখন কাস্টমারকে দিয়েছে তখন লাভ করেছে, ও সরি আমি উল্টা বলে ফেললাম, রিটেইলার আবার যখন কাস্টমারকে দিয়েছে তখন সে প্রফিট করেছে কত পার্সেন্ট, 30%। আচ্ছা, কার কস্ট প্রাইস বের করতে হবে, ডিলারের। গুড। আচ্ছা, এরকম কোশ্চেন করলে একটু আপনারা অ্যান্সার দিলে বোঝা যায় যে আপনারা আমার ক্লাসে কনসেন্ট্রেট করছেন, আপনাদের মনোযোগটা এইদিকে আছে। ওকে, ভেরি গুড। সো আমরা একটু দেখি কিভাবে খুব সহজে ডিলারের কস্ট প্রাইসটা বের করা যায়। তো যেটাই হচ্ছে গিয়ে একটু ভালো করে বোঝেন, যেটাই হচ্ছে কাস্টমারের কস্ট প্রাইস, যেটা কাস্টমারের কস্ট প্রাইস সেটা রিটেইলারের সেল প্রাইস, কারণ রিটেইলার কি করছে, কাস্টমারকে দিছে, মানে রিটেইলার যে দামে বিক্রি করেছে, রিটেইলার যে দামে বিক্রি করেছে সেটা তো কিনেছে কি, কাস্টমার, মানে যেটা কাস্টমারের ক্রয় মূল্য সেটা কি রিটেইলারের বিক্রয় মূল্য। এখন বের করতে হবে কি, আমার এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে কি, রিটেইলার কি করেছে, কাস্টমারকে বিক্রি করেছে 312 টাকায়। তাহলে আমরা একটু দেখি কস্ট প্রাইস অফ, লাইভ ক্লাস চাই স্যার আপনার সব সময়, আচ্ছা ঠিক আছে, কস্ট প্রাইস অফ, আমি কি করি, রিটেইলারেরটা বের করার চেষ্টা করি। যেহেতু কি বলেছে, রিটেইলার বিক্রি করেছে কত টাকায়, 312 টাকায়, রিটেইলার বিক্রি করেছে কয় টাকায়, 312 টাকায়। ওকে, আচ্ছা শাহ নাসিম ভুল হয়েছে উত্তর, দেখেন উত্তর দেয়া আছে, রিটেইলার কি করেছে, 312 টাকায় বিক্রি করেছে। যখন সে 312 টাকায় বিক্রি করে তখন সে লাভ করে কত পার্সেন্ট, 30%। এজন্য 312কে কি করব, 30 দ্বারা ভাগ করব। ফর এক্সাম্পল, আমি যদি ক্রয় মূল্য ধরতাম 100% আর বিক্রয় লাভ করেছে 30%, তাহলে 100% প্লাস 30% মিলে হয়ে যাইতো 312। তাহলে আমি কি লিখতাম, 130% সমান কত টাকা, 312। তারপর আমি লিখতাম 1% সমান কত, 312 ভাগ 130। তারপরে আমি বের করার চেষ্টা করতাম, তাহলে কস্ট প্রাইস 100% সমান কত, লিখতাম 312 ভাগ 130 গুণন 100। সো এই কাজটা অনেক লেন্দি একটা কাজ হয়ে যাবে, আমাদের পরীক্ষার হলে এত সময় থাকবে না। এজন্য আমরা একটু সরাসরি বোঝার চেষ্টা করব যে এই যে 312 এটা কি, এটা হচ্ছে বিক্রয় মূল্য, কখন, 30% লাভে। তাহলে যেহেতু 30% লাভ করছে, 100-র সাথে 30 যোগ করে ফেলি, তাহলে কি হচ্ছে 130, তাই না, 130
কি করলাম, এই 130% পাওয়ার জন্য আমি কয় টাকা নিলাম, 312 টাকা। তাহলে 312 ভাগ 130, আমার দরকার কি প্রাইস, কস্ট প্রাইস, গুণন কত, 100। এবার আমরা একটু কাটাকাটি করি, 0 0 কাটা, 13 দ্বারা কাটলে 13 দুগুণে 26, 4 13 52, তার মানে কত টাকা, 240 টাকা। ওকে, কাজ তো এখানে শেষ হয় নাই, 240 টাকা। কথা কি, এই যে এটা হচ্ছে কার কস্ট প্রাইস, এটা হচ্ছে রিটেইলারের কস্ট প্রাইস, মানে যে দামে রিটেইলার কিনছে, লিটারের কাছে কে বিক্রি করছিল ডিলার। তার মানে এটা যেটা রিটেইলারের কস্ট প্রাইস সেটাই কি ডিলারের সেল প্রাইস। আমার বের করতে হবে কি, কস্ট প্রাইস অফ ডিলার, কত বিক্রি করছে ডিলার রিটেইলারের কাছে, রিটেইলার যে দামে কিনছে সেই দামেই ডিলার বিক্রি করছে। ডিলার কয় টাকায় বিক্রি করছে, 240 টাকায়। তখন তার লাভ ছিল কত, 20%, মানে 240 ভাগ 120, গুণন কি 100। আচ্ছা, তাহলে এবার একটু কাটাকাটি করি, 0 0 কাটা, 12 দ্বারা কাটলে কত, 2, তারপরে আবার 0। আচ্ছা, ওইটা না কাটলেই পারতাম। সো অ্যান্সার কত হবে, 200 টাকা। ওকে, সো এইভাবে করে আমাদের যেটা পরীক্ষার হলে করতে হবে, আমরা সময় কম পাবো, সরাসরি যেন এই লাইনটা লিখতে পারি, প্র্যাকটিসটা এইভাবে আনতে হবে, সরাসরি যেন ওইভাবে ভেঙে ভেঙে এত বেশি লিখতে গেলে আমরা আসলে সময় পাবো না। সি কোথায় থেকে অ্যান্সার পেলেন, অনিমা তাসনিম আপনি, বুঝলাম না। আমরা তো এখানে ব্যাখ্যা দিয়েই দিলাম কত টাকা হবে, 200 টাকা। তার মানে যে ডিলার বা উৎপাদক, যে হোলসেলার, উনি কি করলেন, 200 টাকার উপরে 20% প্রফিট করলেন। 200 টাকার 20% হচ্ছে 240 টাকা, সরি 40 টাকা, 200 আর 40 মিলে 240 টাকায় তিনি সেটা কি করলেন, রিটেইলারকে দিলেন। রিটেইলার আবার কি করলেন, ওটার উপরে আরো 30% প্রফিট করলেন। 240 এর 30% হচ্ছে কত, 3 24 72, তাহলে 72 টাকা, 240 যোগ 72, 312 টাকায় আবার কি করলেন, রিটেইলার কাস্টমারের কাছে বিক্রি করলেন। এটা ছিল হিসাব। ওকে, সো বোঝা গেছে, আমরা অনেকেই বুঝে ফেলছি, অনেকেই কমেন্ট করছি। এবার আসি এই ম্যাথটার দিকে, কি বলেছে দেখেন, চম্পা বড় টাকা 240 ইন্টারেস্ট ফ্রি। চম্পা কি করলো, 200 টাকা নিল। কত টাকা নিল, 200 টাকা নিল, ইন্টারেস্ট ফ্রি, কোনো সুদ দিতে হবে না তাকে, ফ্রম হার ইল্ডার ব্রাদার টু পে ফর হার কলেজ এডুকেশন। তার কলেজের যে খরচ এটা দেওয়ার জন্য সে কি করলো, তার ভাইয়ের কাছ থেকে 240 টাকা নিল, এবং এটা কি সুদমুক্ত, কোনো সুদ দিতে হবে না, কোনো সুদ দিতে হবে না, এটা সুদমুক্ত। কি বের করতে হবে, বলেছে ইফ শি পেজ ব্যাক 2.5% অফ অ্যামাউন্ট কোয়ার্টারলি, সে যদি পে ব্যাক করে, সে যদি শোধ করে, কত টাকা, দেনা যদি শোধ করে কোয়ার্টারলি মাত্র 2.5%। এক কোয়ার্টার কত মাস, একটু কমেন্ট করি তো, এক কোয়ার্টার কত মাস, দ্রুত দ্রুত কমেন্ট করি, এক কোয়ার্টার কত মাস, কমেন্ট করতে হবে দ্রুত। and has already paid টাকা 42, কত টাকা, অলরেডি সে পে করে ফেলছে, কত টাকা, 42 টাকা। তাহলে এক কোয়ার্টারে সে পে করে কত, 2.5%, এবং অলরেডি সে পে করে ফেলছে কত টাকা, 42 টাকা। কি বের করতে হবে, ফর হাউ মেনি মান্থস, ফর হাউ মেনি মান্থস, ঠিক আছে, ফর হাউ মেনি মান্থস হ্যাজ শি বিন পেইং ব্যাক হার লোন। ওকে, এক কোয়ার্টার কত মাস, কেউ বলছে 3 মাস, কেউ বলছে 4 মাস। ওকে, তাহলে তো আগে আমার এটাই ক্লিয়ার করতে হবে, কোয়ার্টার অর্থ হচ্ছে, কোয়ার্টার অর্থ হচ্ছে 4 ভাগের 1 ভাগ, কোয়ার্টার অর্থ হচ্ছে 4 ভাগের 1 ভাগ। এক বছরে থাকে 12 মাস, তার মানে কোয়ার্টার হচ্ছে, এক কোয়ার্টার হচ্ছে 3 মাস। এক কোয়ার্টার হচ্ছে কয় মাস, 3 মাস। এক কোয়ার্টার কয় মাস, 3 মাস। আচ্ছা, এখন এই সময় তো আমার এটা শিখাইলে চলবে না, পরীক্ষা শুক্রবার, যে এক কোয়ার্টার কয় মাস, তাহলে এক কোয়ার্টার কয় মাস, 3 মাস। আচ্ছা, ভালো কথা। এখন একটু দেখি চম্পা কি করে, চম্পা এক কোয়ার্টারে কত টাকা ব্যয় করে, কত টাকা শোধ করে, 240 টাকার 2.5%, 240 টাকার 2.5% মানে 240 গুণন 25, পার্সেন্টেজের জন্য 100, আর যদি পয়েন্ট তুলে দেই পয়েন্টের জন্য 1 আর 0, হিসাবটা এরকম হবে, তাই না? ওকে, আচ্ছা,
এবার তাহলে একটু আমরা কাটাকাটি করি, 0 0 কাটা, 25 দ্বারা কাটলে 4, 4 দ্বারা কাটলে 6, তার মানে কয় টাকা আসে? 6 টাকা। তার মানে প্রশ্ন যেটা বলতে চাচ্ছে সে এক কোয়ার্টারে 2.5% লোন শোধ করে, তার মানে সে এক কোয়ার্টারে মাত্র দেয় কয় টাকা? ওর ভাইকে ফেরত দেয় কয় টাকা? এক কোয়ার্টারে সে তার ভাইকে ফেরত দেয় 6 টাকা। অলরেডি কয় টাকা সে শোধ করছে? অলরেডি শোধ করছে কয় টাকা? 42 টাকা। তাহলে 42 ভাগ 6, তার মানে তার কয়টা কোয়ার্টার লাগছে? 7টা কোয়ার্টার। কয় কোয়ার্টার? 7 কোয়ার্টার। এক কোয়ার্টার কয় মাস দেখছি? তার মানে তার এই 42 টাকা শোধ করতে মোটামুটি কয় মাস লেগে গেছে? 21 মাস। প্রশ্ন কি বলছিল? প্রশ্ন বলতে চাচ্ছিল, সবাই মনোযোগ দেই, প্রশ্ন বলতে চাচ্ছিল যে চম্পা তার ভাইয়ের কাছ থেকে 240 টাকা ধার নিয়েছে, এটার জন্য কোনো তাকে সুদ দিতে হবে না। সে কি করে? এক কোয়ার্টারে মাত্র 2.5% শোধ করে। এক কোয়ার্টারে মাত্র 2.5%। আমরা দেখলাম কি 240 টাকার 2.5% হয় মাত্র 6 টাকা। 240 টাকার 2.5% হয় মাত্র 6 টাকা। তার মানে সে এক কোয়ার্টার ধরে মাত্র 6 টাকা শোধ করে। সে অলরেডি শোধ করছে কয় টাকা? 42 টাকা। তাহলে 42 টাকা শোধ করতে তার 60টা কোয়ার্টার চলে গেছে। 60টা কোয়ার্টার এক কোয়ার্টারে হয় 3 মাস, তার মানে 7 কোয়ার্টারে হয় 21 মাস। তার মানে চম্পা কোশ্চেনটা কি ছিল? ফর হাউ মেনি মান্থস হ্যাজ শি বিন পেইং ব্যাক হার লোন? সে কতদিন ধরে এই লোনটা পরিশোধ করছে? তার মানে সে লোনটা পরিশোধ করছে 21 মাস থেকে। কারো কোথাও কনফিউশন আছে? থাকলে কমেন্ট করি। কারো সমস্যা থাকলে কমেন্ট করি। ওকে, কারো কনফিউশন থাকলে কমেন্ট করি। আচ্ছা, আমার আজকের ক্লাসটাই সাজেশন, আমি যেই টপিকগুলোর ম্যাথ করাচ্ছি সেটাই সাজেশন। ঠিক আছে, কোন টপিক পড়বেন আমাকে এই প্রশ্ন আর করতে হবে না ইনশাল্লাহ। আজকের ক্লাসটা ফলো করেন, এই টপিকগুলোই পড়বেন এই 3-4 দিন। কি বলেছে? 3 ওয়ার্কার্স ক্যান ডু 1 জব ইন 12 ডেজ। 3 জন শ্রমিক একটা কাজ করতে পারে 12 দিনে। বলেছে 2 of the workers work twice as fast as third. Okay, 2 অ্যান্সার কি চাচ্ছে বুঝি নাই। আচ্ছা, আগের অঙ্ক কমেন্ট করতে আপনারা একটু দেরি করে ফেললেন। আচ্ছা, অ্যান্সার চাচ্ছিল, কোশ্চেনটা বলেছে সে অলরেডি 42 টাকা শোধ করেছে। ফর হাউ মেনি মান্থস হ্যাজ শি বিন পেইং ব্যাক হার লোন? সে কতদিন ধরে তার লোনটা শোধ করছে। ঠিক আছে, অলরেডি শোধ করেছে মাত্র কত টাকা? 42 টাকা। এই 42 টাকা সে কতদিন ধরে শোধ করছে সেটাই জানতে চাচ্ছে। ওকে, এই 42 টাকা সে কতদিন ধরে শোধ করছে সেটাই জানতে চাচ্ছে। আমরা দেখলাম এক কোয়ার্টারে সে 2.5% টাকা দেয়। এক কোয়ার্টারে কয় টাকা দেয়? 2.5%। ঠিক আছে, 2.5% টাকা দেয় কোয়ার্টারলি, মানে এক কোয়ার্টারে সে 2.5%। দ্যাট মিনস কয় টাকা দেয়? 2.5% মানে 6 টাকা দেয়। সে অলরেডি শোধ করছে কত? 42 টাকা। 42 টাকা এক কোয়ার্টারে যদি দেয় 6 টাকা, তাহলে 42 টাকা দিতে তার 60টা কোয়ার্টার লাগবে। 60টা কোয়ার্টার, এক কোয়ার্টার কয় মাস? 3 মাস, তার মানে 21 মাস। তাহলে 42 টাকা শোধ করতে তার 21 মাস সময় লাগছে। প্রশ্ন জানতে চাচ্ছিল সে কতদিন ধরে তার লোনটা শোধ করছে। সে লোনটা শোধ করছে কতদিন ধরে? 21 মাস ধরে, কারণ সে মাত্র 42 টাকা লোন শোধ করছে। পুরো টাকাটা এখানে আসবে না, পুরো টাকাটা এখানে আসবে না, পুরো টাকাটা এখানে আসবে না। ওকে, কারণ প্রশ্ন এটা জানতে চায় নাই সে পুরো টাকা কতদিনে শোধ করবে। প্রশ্ন জানতে চেয়েছে এই যে 42 টাকা সে শোধ করলো, এটা কতদিন ধরে শোধ করলো। ওকে, আচ্ছা, তাহলে একটু আমরা পরের কোশ্চেনে যাই। ওকে, পরের কোশ্চেনে যাই। কি বলেছে দেখেন, 3 ওয়ার্কার্স, কয়জন? 3 জন একটা কাজ করতে পারে কয় দিনে? 12 দিনে। আচ্ছা, ভালো কথা। বললো কি 2 of the workers work twice as fast as the third.
দুইজন কি করে, আরেকজনের থেকে দ্বিগুণ ফাস্ট কাজ করে। হাউ লং উড ওয়ান অফ দ্য ফাস্টার ওয়ার্কার্স টেক টু ডু দ্য জব হিমসেলফ। একজন ওয়ার্কার যদি একা ওই কাজটা করতো, তার কাজটা শেষ করতে কতদিন সময় লাগতো, এবং সে কি ফাস্টার ওয়ার্কার, মানে যে শ্রমিকটা দ্রুত গতিতে কাজ করতে পারে। এখানে দ্রুত গতির শ্রমিক কয়জন একটু বলবেন তো? স্লো কয়জন, ফাস্ট কয়জন? একটু কমেন্ট করি, স্লো কয়জন, ফাস্ট কয়জন? ঋষি ওই কমেন্টটা পিন সেকশন থেকে আপাতত সরিয়ে দাও। কমেন্ট করি এখানে স্লো কয়জন, ফাস্ট কয়জন, স্লোয়ার কয়জন, ফাস্টার কয়জন, কি বুঝছি বাংলা? দুইজন ফাস্ট, ওকে, আচ্ছা ফাস্ট দুইজন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কমেন্ট আসতে হবে, কমেন্ট আসতে হবে, দুইজন ফাস্ট, দুইজন ফাস্ট। তার মানে আমি যদি ধরি, মানে একজন আরেকজন থেকে কি, এক গ্রুপ আরেক গ্রুপ থেকে দ্বিগুণ ফাস্টার, তার মানে একজনকে যদি আমি ধরি এক্স ডেজ, আর একজন আলটিমেট হবে 2x ডেজ। এখন একটু কমেন্ট করি যে এক্স কে ফাস্টার নাকি স্লোয়ার, এক্স কে ফাস্টার নাকি স্লোয়ার। এবার দুইজন একজন থেকে বের হয়ে আসি, এক্স কে ফাস্টার নাকি স্লোয়ার? কমেন্ট আসতে হবে দ্রুত দ্রুত, এক্স কে ফাস্টার না স্লোয়ার? আচ্ছা এখন কমেন্ট করতে হবে এক্স কাকে ধরবো, স্লোয়ার কে নাকি ফাস্টার কে? এক্স কাকে ধরবো, স্লোয়ার কে নাকি ফাস্টার কে? কমেন্ট এভাবে লিখতে হবে, ফাস্টার এক্স, স্লোয়ার এক্স। ঠিক আছে, এভাবে এক্স কাকে ধরবো, স্লোয়ার কে নাকি ফাস্টার কে? এক্স স্লোয়ার, আচ্ছা এক্স স্লোয়ার, এক্স ফাস্টার। ওকে, যারা বলছেন এক্স স্লোয়ার তারা দেখেন, একজন একটা কাজ করে 10 দিনে, আরেকজন করে 20 দিনে, কে ফাস্ট? একজন একটা কাজ করে 10 দিনে, আরেকজন করে 20 দিনে, কে ফাস্ট? যে 10 দিনে করে নাকি যে 20 দিনে করে? কে ফাস্ট? আমার প্রশ্নটা বুঝতে হবে, একজন করে 10 দিনে আর একজন করে 20 দিনে, ফাস্ট কে? স্লোয়ার 10 জনে 10 দিনে একজন করে, একদিনে 20 জনে করে। ফাস্টার কে, যে 10 দিনে করে না যে 20 দিনে করে? আচ্ছা যে 10 জন, আচ্ছা গুড। তাহলে আমি যদি x সমান ধরি 10, তাহলে 2x সমান কি হবে, 20 হবে না? আমি তো এটা টাইম লিখতেছি ভাই, একটু বুঝতে হবে, এটা টাইম লিখতেছি। যার টাইম কম সে ফাস্ট, যার টাইম কম তার মানে ফাস্টার হচ্ছে কে, x, আর স্লোয়ার হচ্ছে কে, 2x। কথা কি বুঝাইতে পারছি? যদি এখানে 10 ফাস্ট হয়, তাহলে এখানে x কিভাবে স্লোয়ার হয়? এখানে x হবে কি ফাস্টার, আর 2x হবে কি স্লোয়ার। তার মানে যে ফাস্ট ফাস্ট কাজ করে সে করবে x ডেজে, যে স্লো স্লো কাজ করে সে করে 2x ডেজে। ফাস্টার কয়জন, ফাস্টার কয়জন আমরা দেখছি, ফাস্টার আপনারাই একটু আগে কমেন্ট করেছেন, ফাস্টার হচ্ছে কয়জন, 2 জন। আর স্লো কয়জন, স্লো কয়জন, 1 জন। এখন আমরা ছোটবেলায় কিভাবে করতাম, বের করতাম যে ও পুরা কাজটা করে x দিনে, তাহলে একদিনে কতটুকু করবে, 1/x। ও তাহলে দ্বিতীয় আরেকজন আছে যে পুরোটা করে x দিনে, যে স্লো ফাস্টার, ও পুরোটা করবে কত, 1/x দিনে। আর যে স্লোয়ার পুরোটা করে কত, 2x দিনে, তাহলে একদিনে করবে কতটুকু, 1/2x। তাহলে প্রথম জনের একদিনের কাজ, দ্বিতীয় জনের একদিনের কাজ, তৃতীয় দিনের একজনের কাজ। তাহলে 3 জন মিলে একদিনে কতটুকু করবে, 3 জনের পুরো কাজটা করতে কয়দিন লাগে, 12 দিন। তাহলে কি হবে, 1/12। তিনটার যোগফল কি হবে, 1/12। আমাদের কি করতে হবে, ফাস্টার ওয়ার্কার, তার মানে কার মান বের করতে হবে, x এর মান বের করতে হবে। সো x এর মানটা বের করার চেষ্টা করি। লসাগু হবে 2x, 2 + 2 + 1 সমান কত, 1/12। আচ্ছা তাহলে 5/2x সমান 1/12, তাহলে 2x সমান হবে 5 12 60, তাহলে x সমান হবে কত, 30। ওকে, সো অ্যানসার কত, অ্যানসার কত,
30, কারণ ফাস্টার জানতে চেয়েছে। আর এটা দুইবার লেখার কারণ কি, আমার ফাস্টার ওয়ার্কার ছিল কয়জন, 2 জন। এটা দুইবার লেখার কারণ কি, ফাস্টার ওয়ার্কার ছিল 2 জন। তো আমরা যে জিনিসটা ছোটবেলায় ভেঙে ভেঙে করতাম, যে x দিনে করে একটি কাজ, তাহলে একদিনে করবে 1/x, 2x দিনে করে একটি কাজ, তাহলে একদিনে করবে 1/2x, পুরাটা করে 12 দিনে, তাহলে একদিনে করবে কতটুকু, 1/12। এইভাবে করে ভেঙে ভেঙে করতাম, সেটা আমরা একটা সিঙ্গেল ইকুয়েশনে চাইলেই করে ফেলতে পারি। ওকে, বোঝা যাচ্ছে আমার কথা, বোঝা যাচ্ছে? কারো কি কোনো কনফিউশন আছে? কারো কনফিউশন থাকলে কমেন্ট করি, না থাকলে সামনে চলে যাব। ওকে, কারো কনফিউশন নাই, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাই। কি বলেছে দেখেন, it takes Bella 1 hour to do a job that Hena can do in 40 minutes. বেলার একটা কাজ করতে কতক্ষণ লাগে, 1 ঘন্টা, যেটা হেনা করতে পারে কয় মিনিটে, 40 মিনিটে। বেলার একটা কাজ করতে সময় লাগে কতক্ষণ, 1 ঘন্টা, সেটাই হেনার করতে লাগে কতক্ষণ, 40 মিনিট। 1 ঘন্টা যেন কত মিনিট, একটু আমাকে মনে করায় দেন তো, 1 ঘন্টা কত মিনিট। 1 day they work together for 12 minutes and Bella left. ওকে, একদিন কি করলো, তারা 2 জন একসাথে কাজ করা শুরু করলো, এবং কয় মিনিট ধরে কাজ করলো, 12 মিনিট ধরে কাজ করলো। এরপর বেলা কি করলো, চলে গেল, বেলা লেফট। ওকে, ভালো কথা। এবার বললো, ইফ হেনা হ্যাড ফিনিশড দ্য রিমেইনিং জব, হাউ লং ডিড ইট টেক হার টু ডু ইট। কি হচ্ছে আবার বুঝি, হ্যাঁ গুড। বেলা একটা কাজ করতে পারে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কয় মিনিট, 60 মিনিট। ওকে, মানে বেলা একটা কাজ করতে পারে 1 ঘন্টায়, মানে 60 মিনিটে। হেনা ওই কাজটাই করতে পারে 40 মিনিটে। একদিন কি হলো, বেলা আর হেনা একসাথে কাজ করা শুরু করলো, আর ওয়ার্ক টুগেদার ফর কত, 12 মিনিটস। 2 জন একসাথে কাজ করলো কয় মিনিট ধরে, 12 মিনিট ধরে। এরপরে কি হচ্ছে, বেলা চলে গেল। কে চলে গেল, বেলা চলে গেল। আচ্ছা, ভালো কথা। বেলা চলে যাওয়ার পরে কি হলো, বাকি কাজটা হেনা শেষ করলো। ইফ হেনা হ্যাড ফিনিশড দ্য রিমেইনিং জব, বাকি কাজটা যদি হেনা শেষ করে থাকে, হাউ লং ডিড ইট টেক ফর হার টু ডু ইট। ওকে, ভালো কথা। তার মানে হেনার ওই বাকি কাজটুকু শেষ করতে কত সময় লেগেছিল সেটা বের করতে হবে। ওকে, আমরা ধরে নেই লেট হেনা finished the remaining job in x minute. ধরে নিলাম হেনা বাকি কাজটুকু শেষ করেছিল কয় মিনিটে, x মিনিটে, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, তাহলে হেনা মোটে কয় মিনিট কাজ করলো একটু বলেন তো, সবাই কমেন্ট করেন তো। আমরা যদি এটা ধরে নেই যে হেনা বাকি কাজটুকু x মিনিটে শেষ করেছিল, তাহলে হেনা সব মিলে কতক্ষণ কাজ করলো একটু কমেন্ট করেন তো। হেনা যদি বাকি যেটুকু বাকি ছিল সেটা x মিনিটে করে থাকে, তাহলে হেনা মোট কয় মিনিট কাজ করলো। হেনা মোট কয় মিনিট কাজ করলো। ওকে, একজন অ্যান্সার দিয়ে দিছে বোধহয়। হেনা কি করছিল, ওর সাথে 12 মিনিট কাজ করছিল, তারপর ও চলে যাওয়ার পরে বাকি কাজটুকু x মিনিটে করেছে। তার মানে হেনা কাজ করেছে কয় মিনিট, 12-র সাথে আরো x মিনিট। অন দ্য আদার হ্যান্ড বেলা কি করেছে, বেলা তাহলে কতক্ষণ কাজ করেছে, ও শুধু 12 মিনিট কাজ করেছে। এই 3টা লাইন বুঝতে কারো সমস্যা আছে কিনা কমেন্ট করেন তো। এই 3টা লাইন। ওকে, সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি বলতে পারি, আবারও বুঝি। আমরা বললাম যে বেলা চলে যাওয়ার পরে হেনা আরো x মিনিটে বাকি কাজটুকু করেছিল। ওকে, বাকি কাজটুকু করেছিল, তাহলে হেনা
আগে করেছিল 12 মিনিট, পরে আরো এক্স মিনিট, তাহলে হেনা মোটে কাজ করলো 12 প্লাস এক্স, বেলা কাজ করলো মোট কত 12 মিনিট। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি বলতে পারি, এবার ইকুয়েশনটাকে আমরা একটু ভিন্নভাবে সাজাবো। বেলা পুরো কাজটা করতে পারে কয় মিনিটে, 60 মিনিটে, তাহলে 12 মিনিটে সে কতটুকু করবে, 12/60। যদি আমরা এরকম বলতাম যে একজন ব্যক্তি ফর এক্সাম্পল যে কেউ একজন পুরো একটা কাজ করতে পারে 15 মিনিটে, তাহলে 5 মিনিটে কতটুকু করবে, 5/15, মানে কি সে অর্ধেক কাজ করতে পারবে। একজন ব্যক্তি যে কিনা পুরো কাজ করতে পারে 20 মিনিটে, সে 5 মিনিটে কতটুকু করবে, 1/4। তো কাজের অংশ বের করার সিস্টেম হচ্ছে এটা, যে উপরে দেব কতক্ষণ কাজ করছে, নিচে দেব তার পুরোটা করতে কতক্ষণ লাগে। ওকে, সো বিষয় হচ্ছে কি, বেলা পুরো কাজটা করতে, সরি প্রথম, হ্যাঁ বেলা পুরো কাজটা করতে পারে 60 মিনিটে, সে কাজ করছে কত, 12 মিনিট, তাহলে কি হবে 12/60 প্লাস হেনা পুরোটা করতে পারে 40 মিনিটে, সে কতক্ষণ কাজ করেছে, 12 প্লাস এক্স। দুইজন মিলে কয়টি কাজ করেছে, একটি। হতে পারতো তারা দুইজন মিলে দুটো প্রজেক্ট বা দুটো অ্যাসাইনমেন্ট শেষ করেছে, সেক্ষেত্রে আমরা রাইট সাইডে আর 1 না লিখে 2 লিখতাম। 1 কেন লিখেছি, কারণ তারা কাজ শেষ করেছে কয়টা, একটা, এই জন্য। এটা হচ্ছে কি, এটা কি, এটা হচ্ছে বেলা কতটুকু কাজ করলো, এটা হচ্ছে হেনা কতটুকু কাজ করলো, দুইজন মিলে কয়টা কাজ করলো, একটা। ওকে, সো 40 আর 60 এর লসাগু হচ্ছে কত, 120, এটা হয়ে যাবে 24 প্লাস এটা হবে 3 12 36 প্লাস 3x সমান 1। ওকে, আড়াআড়ি গুণ করলে কি হবে, 24 আর 36 যদি আমি যোগ করি হয়ে যাবে 60, 60 প্লাস 3x ইকুয়াল কত হবে, 120। 120 থেকে যদি আমি 60 বাদ দেই থাকবে 60, আবার 60 কে যদি 3 দ্বারা ডিভাইড করে দেই থাকবে কত, 20। সো অ্যান্সার কত, 20 মিনিটস। ওকে, আবার একটু বলেন আসাদ আপনি কোথায় বোঝেননি সেটা বলতে হবে, কারণ আমি 4 থেকে 5 বার বিষয়টাকে রিপিট করেছি। আপনি স্পেসিফিকলি কোথায় বোঝেননি সেটা বলতে হবে, কারণ আমাদের অডিয়েন্স অলমোস্ট 150 প্লাস। হ্যাঁ, এক কথা বারবার বললে আবার অনেকের কারণে সেটা বিরক্তির কারণ হয়ে যাবে অনেকের কাছে। স্পেসিফিকলি বলতে হবে আপনি কোথায় বোঝেননি। আর যারা বোঝেননি, আমি এই ম্যাথটা করার আগে 3-4 বার রিপিট করলাম বাংলাটা এবং আমাদের অ্যাজাম্পশনটা 20। যারা বোঝেননি তারা আমাকে স্পেসিফিকলি ওই জায়গাটা নিয়ে কমেন্ট করেন। আচ্ছা, সো অনেকে অ্যান্সার বলে ফেলছেন, মানে অনেকেরই কনফিউশন নাই। এবার আমরা চলে আসি 7 নম্বর প্রবলেমটাতে। 7 নম্বর প্রবলেমে কি বলেছে আমরা একটু বোঝার চেষ্টা করি। কি বলেছে, হ্যাঁ অনেকে আরেকজনকে ট্যাগ করছেন, যারা আরেকজনকে ট্যাগ করছেন তাদেরকে সাধুবাদ। আর রিপিট দেখার জন্য লাইভটা আপনার ওয়ালে শেয়ার করে রাখতে পারেন, পরের রিপিটটা আপনি দেখতে পারবেন। সো দ্য ফ্যাক্ট ইজ আমরা 7 নম্বর চলে আসি। কি বলেছে, 4 পারসনস, কয়জন, 4 জন ক্যান কমপ্লিট আ জব ইন 8 ডেজ। মানে 4 জন লোককে আপনি সময় দেন একটা কাজ শেষ করার জন্য, ওরা 8 দিনে শেষ করে ফেলতে পারবে। আফটার 4 ডেজ, 4 দিন পরে 2 পারসনস হ্যাভ লেফট। কাজ শেষ করবে কয় দিনে, 8 দিনে। কয়জন মিলে, 4 জন মিলে। কিন্তু 4 জন পরে, 4 দিন পরে কি হলো, 2 জন লেফট, 2 জন চলে গেল। হাউ মেনি ডেজ উড ইট টেক ফর দ্য রিমেনিং পারসন টু কমপ্লিট দ্য ওয়ার্ক। ওকে, 4 জনের লাগতো কয়দিন, 8 দিন। তাহলে 4 দিনে কতটুকু শেষ করছে, 4/8, মানে কি হাফ অফ দ্য ওয়ার্ক, half of the work had been finished. কতটুকু শেষ হয়ে গেছে, অর্ধেক শেষ হয়ে গেছে। তাহলে অর্ধেক বাকি আছে। ওকে, অর্ধেক শেষ হয়ে গেলে অর্ধেকটা বাকি আছে। আচ্ছা, ভালো কথা। তো এই অর্ধেক করতে, এই অর্ধেক কাজটা করতে, যে অর্ধেকটা শেষ হয়েছে আর যে অর্ধেকটা বাকি আছে, এই অর্ধেক শেষ করতে 4 জন লোকের সময় লেগে যেত কত, 4 দিন, তাই না? এই অর্ধেকটা শেষ করতে 4 জন লোকের সময় লেগে যেত কয়দিন, 4 দিন। তাহলে এখনো কাজ বাকি আছে কতটুকু, অর্ধেক। কি হয়েছে, ওরা বলেছে কি 2 জন লেফট, মানে 2 জন চলে গেছে। তাহলে এই অর্ধেক 2 জনের শেষ করতে 4 জনের যদি 4 দিন লাগতো, তাহলে 2 জনের কয়দিন লাগবে, ম্যান পাওয়ার অর্ধেক হয়ে গেছে, এটা জাস্ট ডাবল হয়ে যাবে। এই অঙ্ক খাতা কলম লাগে না, আসলে এত সহজ একটা অঙ্ক মুখে মুখেই হয়ে যায়।
এটা এত সহজ একটা অঙ্ক যে মুখে মুখেই হয়ে যায়। আবারও বোঝার চেষ্টা করি, 4 জন একটা কাজ করতে পারে 8 দিনে, তাহলে 4 দিনে কতটুকু শেষ হয়ে যাবে? অর্ধেক। অর্ধেক যেহেতু শেষ হয়ে গেছে তাহলে বাকি আছে অর্ধেক, তাহলে এই অর্ধেকটা 4 জনের করতে আমরা এখানে আরেকটু যদি লিখে ফেলি, এই অর্ধেকটা 4 পার্সনের সময় লাগতো কয়দিন? 4 পার্সনের সময় লাগতো আমার কয়দিন? 4 দিন। তাহলে আমি কি করছি? অর্ধেক করে দিছি, আমার কয়জন হয়ে গেছে? 2% হয়ে গেছে। তাহলে 2% এটা লাগবে কি? এইদিকে যেহেতু অর্ধেক হয়ে গেছে, এইদিকে জাস্ট টাইমটা ডাবল হয়ে যাবে, 8 দিন। দ্যাটস ইট। ওকে, কারো কনফিউশন আছে কিনা দ্রুত কমেন্ট করি। কারো কনফিউশন আছে? নাই। চমৎকার। বলেছে সোহান ইজ নাও 10 ইয়ার্স ইয়াঙ্গার দেন জসিম। সোহান হচ্ছে কি 10 বছর ছোট। কার থেকে 10 বছর ছোট? জসিম থেকে। ইন 5 ইয়ার্স জসিম উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ সোহান। 5 বছর পরে জসিম কি হবে? সোহানের দ্বিগুণ হয়ে যাবে। হাউ ওল্ড উইল সোহান বি ইন 3 ইয়ার্স? আচ্ছা, 3 বছর পরে সোহানের বয়স কত হবে? 3 বছর পরে সোহানের বয়স কত হবে? আমি যদি অ্যাট প্রেজেন্ট সোহানকে ধরি x ইয়ার্স, তাহলে অ্যাট প্রেজেন্ট এজ অফ জসিম কি হবে? x প্লাস 10 ইয়ার্স। ঠিক আছে, এখন আসি ওরা যে কথাটা বলেছে। কি বলেছে? কয় বছর পরে? ইফ ইন 5 ইয়ার্স, 5 বছরের মধ্যে জসিম উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ সোহান। তাহলে 5 বছর পরে সোহান হবে x প্লাস 5, জসিম কি হবে? x প্লাস 10 তো আগে থেকেই ছিল, ওটার সাথে আরো 5। জসিম কি হবে? সোহানের কয় গুণ? 2 গুণ। ইকুয়েশন হয়ে গেল। আবারও বুঝি, 5 বছর পরে সোহান হবে x এর সাথে 5, আর জসিম কি হবে? অলরেডি x প্লাস 10 আছে, ওটার সাথে আরো x প্লাস 10 এর সাথে আরো কি হবে? 5 হবে, তাই না? আচ্ছা, ওকে। আচ্ছা, বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি জসিম, বলেন কে? অঙ্ক করতে করতে আমরা একটু বাংলা সিনেমাও চর্চা করি। বলেন, জসিমের সিনেমার সবচেয়ে ভালো দিক কি ছিল? বলে স্যার মুড চেঞ্জ করে ফেললেন। যারা বাংলা সিনেমা ছোটবেলায় দেখছেন, মনে পড়ে জসিমের লটারি জেতার কথা? আপনার এরকম একটা লটারি জিতে গেলে ভালো হইতো না? চাকরির লটারি, কি বলেন? তাহলে 3 বছরের মধ্যে বয়স কত হবে? হ্যাঁ, কিন্তু সিনেমাতেই জসিমলা লটারি জেতে, বাস্তবে জসিমলা লটারি জিততে পারে না। পরিশ্রমই করতে হয়, পরিশ্রমের কোনো বিকল্প নাই। ঠিক আছে, আপনাদের লাইফে এমন কোনো ঠেলা গাড়িও আসবে না যেটা ঠেলতে ঠেলতে আপনারা অনেক বড় কিছু হয়ে যাবেন, অথবা এমন কোনো লটারিও আসবে না যে লটারি জিতে আপনারা বাংলাদেশ ব্যাংকে রেডি হয়ে যাবেন। পরিশ্রমই করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তো বাস্তবের জসিমরা আসলে লটারি জেতে না, লটারি জেতে সিনেমার জসিমরাই। ঠিক আছে, তো এডির লটারি জিততে পারবেন না, এডি কষ্ট করেই হইতে হবে, সিনিয়র অফিসার কষ্ট করেই হইতে হবে। ওকে, আচ্ছা। সো এটা নিয়ে কারো কনফিউশন থাকলে বলতে পারেন, এটা নিয়ে কারো কনফিউশন থাকলে বলতে পারেন। কারো কনফিউশন আছে কিনা? ওকে, কারো কনফিউশন আছে? ঝালমুড়ি বেচে কোটিপতি হতে না, আমরা ঝালমুড়ি বেচে কোটিপতি হইতে পারবো না, আমাদেরকে কষ্ট করেই হইতে হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটু 9 নম্বরে চলে আসি। আগের অঙ্কটা মোটামুটি সহজ ছিল। বলেছে সোহান ইজ নাও 105 মিটার রোপ, একটা 105 মিটারের দড়ি ইজ কাট ইনটু 3 পিসেস। কয় পিস করে কাটা হইলো?
3 পিস করে, উইথ ইচ পিস ইজ টুয়াইস অ্যাজ লং দ্য প্রিভিয়াস ওয়ান। প্রত্যেকটা কি হচ্ছে আগেরটার কত দ্বিগুণ। কি বলতে হবে, হাউ লং ইজ দ্য মিডল পিস। মানে বিষয়টা হচ্ছে কি, সহজ করে বুঝি, প্রথম পিসটা যদি এক্স কাটি, তারপরের পিসটা হবে 2x, তারপরের পিসটা হবে কত 4x। ঠিক আছে, কি বলেছে ভালো করে বুঝি, কি কাট ইনটু 3 পিসেস উইথ ইচ পিস টুয়াইস অ্যাজ লং অ্যাজ দ্য প্রিভিয়াস ওয়ান। মানে কি, পরেরটা আগেরটার দ্বিগুণ, মানে প্রথম পিসটা যদি x হয় পরেরটা কি হবে 2x, তারপরেরটা কি হবে 4x। তাহলে এই সবগুলোর যোগফল মিলে কত হবে, আমি কত মিটার লম্বা দড়ি কেটেছিলাম 105 মিটার। তাহলে এটা কি হয়ে গেল 7x সমান 105। তাহলে x সমান কত হয়ে গেল 15। কি জানতে চাইছিল, মাঝখানেরটা কত ধরেছিলাম 2x। তাহলে 2x সমান কত হবে 30। তার মানে মাঝখানের দড়িটা কত হবে 30 মিটার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা নিয়ে কারো কনফিউশন থাকলে বলি, নাই তাহলে আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা, 10 নম্বর দেখেন কি বলেছে, আ ফ্র্যাকশন বিকামস 4। এ ফ্র্যাকশন একটা ভগ্নাংশ বিকামস 4 কত হয়ে যায় 4 হয়ে যায় when one is added to the both numerator and the denominator। নিউমেরিটর মানে হচ্ছে হর, ডেনোমিনেটর মানে হচ্ছে লব। সরি, আমি বোধহয় উল্টা বললাম। ওকে, নিচে কোনটা থাকে বাংলায়, মানে নিচে যেটা থাকে ডিতে ডাউন, ডাউন ডেনোমিনেটর, মানে নিচে যেটা থাকে সেটা হচ্ছে বাংলায় হর। ঠিক আছে, হর এবং লব আপনি দুটার সাথেই এক করে যদি যোগ করেন তাহলে ফ্র্যাকশনটা হয়ে যাবে কত 4। আর যদি when it becomes কি 7, এটা হয়ে যাবে 7 when one is subtracted from both the numerator এবং ডেনোমিনেটর। মানে হর লব দুটা থেকেই যখন আপনি কি করবেন এক করে বিয়োগ করবেন তখন এই ফ্র্যাকশনটা হয়ে যাবে 7। কি বের করতে হবে, the numerator of the fraction is, নিউমেরিটর বের করতে হবে, তাই না? কি বের করতে হবে, নিউমেরিটর বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ফর এক্সাম্পল আমি সরাসরি চলে যাই অঙ্কটাতে। আপনি যদি উপরেরটা নিউমেরিটরটা ধরেন x, ডেনোমিনেটরটা ধরেন y, তাহলে x প্লাস y আর সরি x প্লাস 1 আর y প্লাস 1 কি বলেছে, দুটোর সাথেই যখন আমি হর লব দুটোর সাথেই এক যোগ করব ফ্র্যাকশনটা কি হয়ে যাবে 4। অন্যদিকে আমরা যদি কি করি, দুটোর থেকে বিয়োগ করি এক করে, মানে x মাইনাস 1 আর y মাইনাস 1 বিয়োগ করলে এটা কি হয়ে যাবে 7। আপনার কি বের করতে হবে, নিউমেরিটর অফ দ্য ফ্র্যাকশন, নিউমেরিটর বের করতে হবে। দ্যাট মিন্স আমরা যেটা উপরে ধরেছি নিউমেরিটর x এর ভ্যালুটা বের করতে হবে, তাই না? এখন দুটো ইকুয়েশন সলভ করে কি x এর মান বের করতে পারবেন না আপনারা? এখানে ইকুয়েশন আপনার হিসাবে কোনো ঝামেলা নাই। ঝামেলাটা কোথায় ছিল, ঝামেলা ছিল কিসে, বাংলায়। বাংলা বোঝাটা একটু ডিফিকাল্ট, অঙ্ক ডিফিকাল্ট কিছু না। ঠিক আছে, আবারও বুঝি, যখন একটা ভগ্নাংশের হর এবং লব দুটোর সাথেই এক যোগ করবেন ভগ্নাংশটার মান হয়ে যাবে 4। যখন ওই ভগ্নাংশের হর এবং লব দুটো থেকেই এক বিয়োগ করবেন তখন ভগ্নাংশটার মান হয়ে যাবে 7। ঠিক আছে, এখন কি করতে হবে, ফ্র্যাকশনটা বের করতে হবে, সরি ফ্র্যাকশনটা নিউমেরিটর মানে কি উপরের অংশটা বের করতে হবে। আপনারা এটা নিজেরা একটু সলভ করে x আর y এর মান বের করে ফেলবেন, এটাতে আমি আর সময় দিলাম না, সহজ একটা অঙ্ক। ঠিক আছে, ক্যালকুলেশনটা আমরা নিজেরা করব, ক্যালকুলেশনটা আমরা নিজেরা করব। ওকে, 11 নম্বর কি বলেছে দেখেন। সো আগের অঙ্কটার কি ক্যালকুলেশন আমার করে দিতে হবে? হোপস আপনারা পারবেন। এই সহজ ক্যালকুলেশনটা পারবেন না? সহজ ক্যালকুলেশনটা পারা উচিত, কিন্তু পারবেন কিনা বলেন? পারা উচিত, আই থিঙ্ক আপনারা পারবেন। ওকে, সো আমি পরেরটাতে চলে যাই। কি বলেছে, a 108 meter long train running at a speed of 50 km/h crosses another 112 meter long train coming from
অপোজিট ডিরেকশন ইন 6 সেকেন্ডস। মানে একটা এই দিক থেকে 108 মিটার লম্বা একটা ট্রেন আসতেছে, এই দিক থেকে 112 মিটার লম্বা আর একটা ট্রেন আসতেছে, ঠিক আছে। একটা কি 108 মিটার লম্বা, আর একটা কত মিটার লম্বা, 112 মিটার লম্বা, ঠিক আছে। একটা ট্রেন আর একটা ট্রেনকে অপোজিট ডিরেকশন থেকে এসে কি করলো, 6 সেকেন্ডে অতিক্রম করে ফেললো। দ্য স্পিড অফ দ্য সেকেন্ড ট্রেন, প্রথম ট্রেনটার স্পিড তো আমার দেয়াই আছে, প্রথম ট্রেনটার স্পিড দেয়া আছে কত, 50 কিলোমিটার পার আওয়ার। এটার ধরে নিলাম আমরা ফর এক্সাম্পল x কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনটার দৈর্ঘ্য বলছে কত, 108 মিটার। এই ট্রেনটা কত মিটার, 112 মিটার। ওকে, আচ্ছা অপোজিট ডিরেকশনে থাকলে, অপোজিট ডিরেকশনে অলরেডি একজন লিখে ফেলছে প্লাস হবে, অপোজিট ডিরেকশনে থাকলে স্পিডগুলো কি করতে হবে, যোগ করতে হবে। রিলেটিভ স্পিড বের করার জন্য অপোজিট ডিরেকশনে থাকলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার রিলেটিভ স্পিডটা কি হবে, 50 প্লাস x। অপোজিট ডিরেকশনে থাকলে কি করতে হবে, প্লাস করতে হবে, তাই না, আমরা জানি। একজন তো অলরেডি কমেন্ট করেই ফেলছে, তানভীর আল ফারহান। এবার আমরা দেখি কি হচ্ছে, এটা কি আমার রিলেটিভ স্পিড, যখন অপোজিট ডিরেকশনে থাকবে তখন রিলেটিভ স্পিড বের করার জন্য আমরা কি করব, যোগ করব, আর যখন সেম ডিরেকশনে থাকবে তখন আমরা কি করব, বিয়োগ করব। ওকে, এখন কি হচ্ছে 50 প্লাস x ইকুয়াল, এটা কি রিলেটিভ স্পিড, সমান কি, এবার স্পিড বের করি। স্পিড ইকুয়ালস কি, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। ডিস্টেন্স কি হবে, ট্রেনের অঙ্ক, ট্রেনের অঙ্ক কি, ট্রেনের দৈর্ঘ্য প্লাস বস্তুর দৈর্ঘ্য। এখানে তো বস্তু নাই, দুইটাই ট্রেন, একটা আর একটাকে অতিক্রম করছে। এই ট্রেন, প্রথম ট্রেনটা 108 মিটার, পরের ট্রেনটা 112 মিটার, অতিক্রম করছে কয় সেকেন্ডে, 6 সেকেন্ডে। উপরে মিটার নিচে কি সেকেন্ড, উপরে মিটার নিচে কি সেকেন্ড, তার মানে আসতেছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে তো অ্যান্সার বের করা যাবে না, অ্যান্সার কি করতে হবে, কিলোমিটার পার আওয়ারে নিতে হবে। তাহলে কি দ্বারা গুণ করব, 18/5 দ্বারা। সো 220 গুণন 18 ডিভাইডেড বাই 6 গুণন 5। তাহলে 6 দ্বারা কাটলে 3, 5 দ্বারা কাটলে 44। তাহলে 50 প্লাস x সমান কত, 132। সো x সমান কত, 132 থেকে 50 বাদ দিলে, কারো কনফিউশন থাকলে দ্রুত কোশ্চেন করে ফেলতে হবে, কারো কনফিউশন থাকলে দ্রুত কোশ্চেন করে ফেলতে হবে। আবারও বুঝি, অপোজিট ডিরেকশনের কারণে কি করলাম আমরা, প্লাস করলাম, ঠিক আছে। এটা বের হয়ে গেল রিলেটিভ স্পিড। স্পিড ইকুয়ালস কি, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। কিভাবে বের করব ডিস্টেন্সটা, ট্রেনের দৈর্ঘ্য প্লাস বস্তুর দৈর্ঘ্য, যেহেতু দুটোই ট্রেন তাহলে কি করতে হবে, দুটোকেই কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। ওকে, আচ্ছা এবার আমরা কি করব, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। আচ্ছা, শাহ নাসিম বলেছেন 18/5 এর ব্যাখ্যাটা কি হবে। এটা এসেছে কিসে, উপরে আসলো কি মিটার, নিচে আসলো কি সেকেন্ড। যখন মিটার পার সেকেন্ডকে আমি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব, কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব, তখন ওই ফিগারটাকে আমার 18/5 দ্বারা গুণন করতে হবে। কেন 18/5 দ্বারা গুণন করতে হবে, আমরা কি জানি 1 কিলোমিটার। আচ্ছা, অনেকে বলছে যে বুঝি নাই, আচ্ছা না বুঝলে তাহলে আমি একটু ব্যাখ্যা দেই। মনে করেন একজনের স্পিড হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। এখন 36 কিলোমিটার পার আওয়ার, 36কে 36-এর জায়গায় রাখেন। আচ্ছা, 36 কিলোমিটার পার আওয়ার মানে 36 কিলোমিটার যাবে কয় ঘন্টায়, 1 ঘন্টায়। এখন 36 কিলোমিটার 1 ঘন্টায় যাবে মানে 36 কিলোমিটার অর্থাৎ 36 গুণন কত, 1000, কি এটা হয়ে গেল মিটার। আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড। এখন আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে কি হবে, শুধু এটা কাটি, 2 0 2 0 কাটা, 2 দ্বারা কাটলে 5, এটা 18। তাহলে এবার একটু লক্ষ্য করি কি হলো, 36 গুণন কি আসলো, 5/18 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস কি থাকলো, উপরেও 36 ছিল, নিচেও 36 আছে। উপরে কিলোমিটার পার আওয়ার ছিল, এখানে মিটার পার সেকেন্ড হয়ে গেল। সেটার জন্য আমার কি দ্বারা গুণ করতে হলো, 5/18 দ্বারা। আর তাহলে ব্যাপারটা কি হচ্ছে, আমি 1 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি দ্বারা গুণ করব, 1 ইন্টু কি 5/18 মিটার পার সেকেন্ড। এবার যদি উল্টা করতে চাই, 1 মিটার পার সেকেন্ডকে আমি যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে চাই, তাহলে উল্টা করতেছি, গুণনটাও হবে উল্টা। ওকে,
নাসিম ব্যাখ্যাটা বোঝা গেছে? নাসিম ব্যাখ্যাটা বোঝা গেছে? আচ্ছা, সো হোপ সো অঙ্কটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। আমরা পরেরটাতে চলে যাই। বলেছে দ্য স্পিড অফ এ বোট ইজ 10 kilometer per hour and the speed of the current is 5 kilometer per hour. The boat traveled 5 hours in favor of the current and then returned to a starting point. নৌকার বেগ বলেছে 10, স্রোতের বেগ বলেছে 5। সে কি করলো? স্রোতের অনুকূলে কি করলো? স্রোতের অনুকূলে কয় ঘন্টা গেল? 5 ঘন্টা গেল। এবং কি করলো? ফেরত আসলো স্টার্টিং পয়েন্টে। বলেছে হোয়াট ওয়াজ দ্য টাইম টু রিটার্ন। টাইম টু রিটার্ন মানে ফিরতে তার কতটুকু সময় লেগেছিল। আগে আমরা দেখি সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছে। ডিস্টেন্স বের করার ফর্মুলা হচ্ছে স্পিড ইনটু টাইম। সে যখন গিয়েছে তখন সে স্রোতের অনুকূলে গিয়েছে। সে যখন গিয়েছে তখন সে স্রোতের অনুকূলে গিয়েছে। স্রোতের অনুকূলে যাওয়ার জন্য কি করতে হবে? আমার বেগগুলো যোগ করতে হবে। যখন অনুকূলে যাবে তখন কি? নৌকার বেগ যোগ স্রোতের বেগ। সেটা কয় ঘন্টা গিয়েছে? কয় ঘন্টা? 5 ঘন্টা। কয় ঘন্টা? 5 ঘন্টা। তাহলে মানে কত কিলোমিটার? স্পিড ইনটু টাইম কত কিলোমিটার? 75 কিলোমিটার জায়গা সে গিয়েছে। আচ্ছা, ভালো কথা। এবার দেখি টাইম টু রিটার্ন, ফিরতে কত সময় লাগবে। আচ্ছা, সে গিয়েছিল স্রোতের অনুকূলে, গিয়েছিল স্রোতের অনুকূলে। যে যাবে অনুকূলে তাকে ফিরতে হবে প্রতিকূলে, যে যাবে প্রতিকূলে তাকে ফিরতে হবে অনুকূলে। সিস্টেম এটা। স্রোত তো আর আমার বন্ধুও না শত্রুও না। স্রোত সবসময় আমি যেদিকে যাব সেদিকে থাকবো, এটা ইম্পসিবল। আবার এটাও ইম্পসিবল আমি যেদিকে যাব আমার অপোজিটেই থাকবে। আমি যদি স্রোতের দিকে যাই তাহলে ফিরতে হবে স্রোতের বিপরীতে, আর আমি যদি স্রোতের বিপরীতে যাই তাহলে আমি ফিরবো স্রোতের দিকে। তাহলে যখন একই দিকে যায়, নদী আর নৌকা একই দিকে হয়, ফেভারে কারেন্টের ফেভারে যায় মানে স্রোতের অনুকূলে যায় বা ডাউন স্ট্রিমে যায়, ডাউন স্ট্রিমে যায়, তখন কি করব? আমরা যোগ করে দেব বেগগুলো। কি করব? যোগ করে দেব, স্পিডটা বের হয়ে যাবে। আর যদি কি হচ্ছে প্রতিকূলে যায় তখন কি করব? বিয়োগ করব। এখন সে গিয়েছে 75 কিলোমিটার, ফিরতেও হবে 75 কিলোমিটার, তাহলে ডিস্টেন্স হচ্ছে 75। এবার স্পিড, স্পিড কত হবে? যেহেতু ফিরবে কি প্রতিকূলে, 10 বিয়োগ 5, তার মানে 75 ভাগ 5 মানে কয় ঘন্টা? 15 ঘন্টা। বোঝা গেল কিনা? বোঝা গেছে? কারো সমস্যা থাকলে বলি। ওকে, আশা করি কারো সমস্যা নাই। শুধু এখানে কি যে স্রোতের অনুকূলে গেলে কি হবে? অনুকূলে ডাউন স্ট্রিম, অ্যালং কারেন্ট, ফেভার অফ কারেন্ট যাই বলুক যোগ হবে, আর এগেইনস্ট কারেন্ট আপ স্ট্রিম, ঠিক আছে? ওকে, তখন কি হবে? মাইনাস হবে। তখন কি হবে? মাইনাস হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু পরেরটাতে চলে যাই। 13 নাম্বার কি বলেছে দেখেন। 13, the seventh number in a sequence of number is 31. সেভেন্থ মানে সপ্তম যে পদটা আছে বা সংখ্যাটা আছে সেটা কত? 31. And each number after the first number in the sequence is 4 less than the number immediately preceding it. মানে কি হচ্ছে? দ্বিতীয়টা প্রথমটা থেকে 4 কম, ঠিক আছে? প্রথমটা থেকে ইমিডিয়েটলি প্রিসিডিং। ইমিডিয়েটলি প্রিসিডিং মানে কি? প্রথমটা দ্বিতীয়টার থেকে 4 কম হবে, ঠিক আছে? দেখেন, the first number in the sequence is 4 less. প্রথম সংখ্যাটা কি? 4 কম, কার থেকে? ইমিডিয়েটলি প্রিসিডিং ওয়ান, ঠিক আছে? কি বের করতে হবে? হোয়াট ইজ দ্য কি ফোর্থ নাম্বার ইন দ্য সিকোয়েন্স। মানে ফর এক্সাম্পল প্রিসিডিং মানে কি? একটু কমেন্ট করেন। প্রিসিডিং মানে কি? একটু কমেন্ট করেন। প্রিসিডিং মানে কি হবে? প্রিসিডিং খুব দ্রুত কমেন্ট করতে হবে, দেখি আপনারা মনোযোগী আছেন কিনা ক্লাসে। খুব দ্রুত কমেন্ট করতে হবে। প্রিসিডিং
মানে কি? খুবই দ্রুত কমেন্ট করতে হবে, যারা ক্লাসে আছি অ্যাক্টিভলি কমেন্ট করি। প্রিসিডিং মানে কি? ওকে সিহাম, আপনি অলরেডি ফাঁদে পা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, একটু কমেন্ট করি, প্রিসিডিং মানে কি? পূর্ববর্তী। আচ্ছা, ওকে, পূর্ববর্তী, পূর্ববর্তী, আচ্ছা পূর্ববর্তী, ওকে, পূর্ববর্তী। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দেখেন, সেভেন্থ নাম্বারটা মানে সেভেন্থ নাম্বারটা কত? সেভেন্থটা কত? 31। তাহলে এ কি তার ইমিডিয়েট পূর্ববর্তী থেকে 4 কম, তার মানে তার ইমিডিয়েট পূর্ববর্তীটা কি হবে? এর থেকে 4 বেশি হবে। ওকে, একটু ব্রেন স্টর্মিং হয়ে গেছে। তার মানে কি বলতে চাচ্ছে কি, প্রথমটা তার মানে কি আফটার দ্য ফার্স্ট নাম্বার, প্রথমটার পরে যেগুলো আছে, প্রথমটার পরে যেগুলো আছে সেটা কি হচ্ছে তার ইমিডিয়েটলি প্রিসিডিং থেকে কত? 4 কম। তাহলে সেভেন্থ কি তার আগেরটার থেকে 4 কম নাকি 4 বেশি? 7 নাম্বারটা কি তার আগেরটা থেকে 4 কম, তার মানে 6 কি হবে? 7 থেকে 4 বেশি হবে। তাহলে ফিফথ কি হবে? ওটার থেকে আরো 4 বেশি হবে, কত? 39। তাহলে ফোর্থ কি হবে? ওইটার থেকে আরো 4 বেশি হবে, কত? আরো 4 বেশি হবে, কত হবে? 43। মাত্র যদি 3টা করে 4 যোগ করি তাতেই অ্যান্সার হয়ে যায়। সিয়াম কি করলেন? আপনি এনতম পদের সূত্রে ফেলে দিলেন, কষ্ট করে এ খুঁজে বের করলেন, কত ঝামেলা করলেন? দরকার আছে? বিষয়টা কি, ধারাটা কি রকম? ধারাটা হচ্ছে আগেরটা, ঠিক আছে, পরেরটা আগেরটা থেকে 4 কম, পরেরটা আগেরটা থেকে 4 কম, এইরকম। যদি শুরু করি 100 দিয়ে, তারপরেরটা হবে 96, তারপরেরটা হবে 92, তারপরেরটা হবে 88, এরকম। ধারাটা কি? ধারার চেহারাটা কি রকম? আগেরটা পরেরটা থেকে কি 4, সরি, পরেরটা আগেরটা থেকে 4 কম, এটা বুঝাইতে চাইছে। তাহলে 7 বলছে কি 31, তাহলে আগেরটা কি হবে? 4 বেশি হবে, 35, তার আগেরটা হবে 4 বেশি 39, তার আগেরটা হবে 4 বেশি 43। আমার কাছে তো ফোর্থটা জানতে চাইছে, সো সিম্পল যোগ যোগ করে চলে গেলেই তো হয়ে যায়। সো এটা আসলে হচ্ছে, এই ম্যাথগুলো হচ্ছে ট্রিকি ম্যাথ, ঠিক আছে, এই ম্যাথগুলো হচ্ছে ট্রিকি ম্যাথ। এই ট্রিক্স গুলো জানতে হবে, ঠিক আছে, এই ট্রিক্স গুলো জানতে হবে। আচ্ছা, তাহলে আমার আর ওই ধারার সূত্রে টুত্রে যাওয়া লাগবে না। ক্লিয়ার হলো কিনা একটু বলেন তো, কমেন্ট করেন দ্রুত, ক্লিয়ার হলো কিনা একটু দ্রুত কমেন্ট করতে হবে। আচ্ছা, আমি পরেরটাতে চলে যাই। কি বলেছে? which one is true for the mathematical expression? একটা বীজগাণিতিক রাশি দেয়া আছে, রাশিটা কত? 14 into 4 to the power x স্কোয়ার, নিচে আছে কি 16 to the power x plus 1 minus 2 to the power x plus 1 into 8 to the power x, এটা দেয়া আছে। The seventh number in a sequence of number is 31. অনেকে রিকোয়েস্ট করেছেন আরেকবার বাংলাটা বলার জন্য, আমি আরেকবার বলছি, এবার মনোযোগ দিয়ে শুনে নেবেন, ঠিক আছে? The seventh number in a sequence of a number is 31. সপ্তম যে সংখ্যাটা একটা ধারায়, সেটার মান হচ্ছে 31 if each number after the first one, প্রথমটার পরে যতগুলো নাম্বার আছে, প্রথমটার পরে যতগুলো সংখ্যা পাবো in the sequence, ওই ধারায় is 4 less, কত কম? 4 কম, 4 less the number immediately preceding it, কি হচ্ছে? পরেরটা তার আগেরটা থেকে ঠিক 4 কম। মানে প্রথম নাম্বারের পরে যে সংখ্যাগুলোই পাবো সেটা কি হবে? পরেরটা আগেরটা থেকে ঠিক 4 কম হবে। ইন দ্য সিকোয়েন্স ইজ 4 লেস দেন দ্য নাম্বার ইমিডিয়েটলি প্রিসিডিং ইট, মানে প্রথমটা যদি হয় 100, তার পরেরটা কি হবে?
ঠিক পূর্ববর্তীর থেকে 4 কম, তার মানে কি হবে 96। তারপরেরটা কি হবে পূর্ববর্তীটা থেকে আরো 4 কম, কত 92। তারপরেরটা কি হবে তারপরেরটা কি হবে ওটার থেকে 4 কম 88। এই যে একটা এক্সাম্পলও দিয়ে দিছি, ঠিক আছে, এক্সাম্পলও দিয়ে দিলাম। তারপরেরটা কত হবে 88। এভাবে করে আমরা 7th নাম্বারটা দেখলাম কত এসেছে 31। তাহলে 7 নাম্বারটা যেহেতু 4 কম, মানে পরেরটা 4 কম, তাহলে 6 কি হবে তার থেকে 4 বেশি হবে। ও 4 কম হলে তার আগেরটা কি 4 বেশি হবে। তাহলে 31 যোগ 4 কত হবে 35। পঞ্চমটা কি হবে ওর সাথে আরো 4 যোগ হবে 39। চতুর্থটা কি হবে ওর সাথে আরো 4 যোগ হবে কত 43। ভাই পরপর 4 কম, সেটাই তো এখানে লেখা আছে, পরের পরটা 4 কম সেটাই তো লেখা আছে সুমন মিয়া। ওকে, রেকর্ডটা আমাদের পেজে থাকবে, শেয়ার করে রাখেন, নিজের ওয়ালে রেখে দেন, বারবার দেখতে পারবেন। আমরা একটা অঙ্ক নিয়ে বেশি মাথা ঘামালে অন্যদের জন্য সেটা সমস্যার কারণ হবে। আমরা এবার এই অঙ্কটাতে সলভ করতে চলে যাই। একটা কথা মাথায় রাখবেন, এরকম অঙ্ক যখন দেখবেন আল্লাহর নাম নিয়ে অনেক সাহসের সাথে 1 দাগ দিয়ে দেবেন। যদি পরীক্ষার হলে সময় না পান, যথেষ্ট সাহস সঞ্চয় করে কত দাগ দিয়ে দেবেন 1 দাগ দিয়ে দেবেন। এটা আপনাদের কাজ, ঠিক আছে। আপনাদের কাজ কি এরকম অঙ্ক দেখলে খুব করে কি দাগ 1 দাগ দিয়ে দেব, ঠিক আছে। এরপরে আসবো যে দেখি আসলেই 1 আসে কিনা। আচ্ছা লেটস ট্রাই 1 আসলে আসে কিনা। কি আছে উপরে 14 আছে, 14টা থাক। আমরা এখানে কি লিখতে পারি 4 কে আমরা ভেঙে ফেলতে পারি 2 টু দি পাওয়ার 2x, উপরে পাওয়ার 4 আছে থাক। এখানে 16 কে আমরা ভেঙে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4x প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার x প্লাস 1। এটাকে লিখতে পারি 8 কে লিখতে পারি 2 কিউব, উপরে পাওয়ার ছিল, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। ওকে, এবার আসি আমরা কি হচ্ছে 14 তো থাকলো এখানে, 14 থাকার পরে 14 কে 14 এর মতো রেখে দেই, 2 টু দি পাওয়ার 2x এর উপরে আবার পাওয়ার হচ্ছে স্কয়ার, তার মানে আমরা কি বলতে পারি 2 টু দি পাওয়ার কত 4x। ওকে, এখন এখানে আমরা নিচে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4x ইন্টু 2 টু দি পাওয়ার 4। একটু ভালো করে লক্ষ্য করি 2 টু দি পাওয়ার 4x প্লাস কি হতো 4, তাহলে ওটাকে আমরা ভেঙে লিখে দিলাম 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 4, এটা লিখে দিলাম। আচ্ছা ভালো কথা। আর বাম সাইডে যেটা ছিল সেটা কি হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস কি 3x। তাহলে উপরে থাক, অন্য কালি দিয়ে লিখলে বুঝতে সুবিধা, 14 ইন্টু 2 টু দি পাওয়ার 4x থাকলো, এখানে 2 টু দি পাওয়ার 4x ইন্টু এটা আসলো 16, এখানে আমরা 2 টু দি পাওয়ার 4x প্লাস আসবে 1 মানে 2 টু দি পাওয়ার 2, এখানে আমরা কি করতে পারি 2 টু দি পাওয়ার 4x কমন নিয়ে নিতে পারি, আসবে 16 বিয়োগ 2, উপরে 14 ছিল 2 টু দি পাওয়ার 4x, 2 টু দি পাওয়ার 4x কেটে গেলে উপরে থাকবে 14, নিচে থাকবে 14, আবার 14 কেটে গেলে কি থাকবে 1। যেটা বলেছিলাম এই অঙ্কে আমরা সাহস সঞ্চয় করে 1 দাগ দিয়ে দেব। প্লিজ আমাকে এটার ক্যালকুলেশনটা কেউ বুঝাতে বলবেন না, কারণ এই অঙ্কের ক্যালকুলেশন বিভিন্নভাবে করা যায়। আপনারা আমার লাইভটা শেষ হওয়ার পরে খাতা কলম নিয়ে বসে যাবেন এই অঙ্কের সমাধান নিজের মতো করে করার জন্য, ঠিক আছে। প্লিজ এটার ক্যালকুলেশনটা আমাকে ফার্দার বুঝাতে বলবেন না। তবে আমার যে ঠিক আছে মেইন যে কথাটা আছে, আমি মূল যে বক্তব্যটা দিয়েছি সেটা মনে রাখবেন। এটার ক্যালকুলেশন বিভিন্নভাবে করা যাবে। মূল বক্তব্য হচ্ছে এরকম অঙ্ক দেখলে পরীক্ষার হলে যদি কোনো কারণে আমি সময় না পাই, জটিল একটা সরল চলে আসে, তখন আমি কি করব একটু সাহস সঞ্চয় করে 1 দাগ দিয়ে পড়ব। ওকে, হ্যাঁ এত বড় করার দরকার পড়ে না। হ্যাঁ ঠিক আছে জয়ন্ত, ঠিক বলেছেন, কিন্তু আসলে আমার তো অডিয়েন্স অনেকগুলো, আমার জন্য একটু করার দরকার পড়ে। হ্যাঁ অডিয়েন্স অনেকগুলো, তারপরে দেখবেন আমি একটা কথা বলেছি যে প্লিজ আমাকে এটা কেউ রিপিট শো করতে বলবেন না। এটা না বললে আমাকে অনেকে বলতো স্যার আরেকবার হিসাবটা দেখান। তাহলে y ইকুয়ালস কি বলেছে 6 টু দি পাওয়ার x, বের করতে হবে 6y, তার মানে 6 ইন্টু y এর মান যদি বসিয়ে দেই 6 ইন্টু 6 টু দি পাওয়ার x, তাহলে এখানে কি হবে 6 এর পাওয়ার 1 প্লাস x, তাহলে এটাকে লেখা যাবে 6 টু দি পাওয়ার x প্লাস 1। খুবই সহজ একটা অঙ্ক ছিল, খুবই সহজ একটা অঙ্ক ছিল। ওকে,
আচ্ছা, তারপরেরটাতে চলে যাই। এটা দেখি কি বলেছে। A box of 54 oranges is sold for টাকা 162 and a box of 27 is sold for টাকা 132. একটা 64টা অরেঞ্জের যদি একটা বক্স কিনে তাহলে দাম পড়বে 162 টাকা, আর 27টার বক্স যদি কিনে এক এক বক্সের দাম পড়বে 132 টাকা। মানে ওই দোকানে দুই ধরনের, কয় ধরনের? দুই ধরনের। ওই দোকানে দুই ধরনের বক্স পাওয়া যায়। একটা বক্সের দাম হচ্ছে 162 টাকা, যেখানে কমলা থাকে কয়টা? 54টা। আরেক ধরনের বক্সের দাম হচ্ছে 132 টাকা, যেখানে কমলা থাকে কয়টা? যেখানে কমলা থাকে কয়টা? 27টা করে। বলেছে কাস্টমার নিডস অনলি 54 অরেঞ্জেস। একজন কাস্টমার যার ঠিক 54টা কমলা লাগবে। কয়টা কমলা লাগবে? 54টা। বাট হি হ্যাড টু বাই 2 boxes as one box with 24 oranges was not available. কি হলো? সে গিয়ে দেখলো ওই যে এক বক্সে 54টা থাকে, এই বক্স নাই, এই বক্স শেষ হয়ে গেছে, was not available। এই জন্য তার তো লাগবে 54টা, তার তো লাগবে 54টা। তার মানে তার 27টার বক্স দুইটা কিনতে হলো। তার 27টার বক্স কয়টা কিনতে হলো? দুইটা কিনতে হলো। কি বের করতে হবে? অ্যাপ্রক্সিমেটলি হাউ মাচ was the excess money, ঠিক আছে, that the customer has to pay for each orange। আচ্ছা, নরমালি সে যদি 54টা অরেঞ্জের একটা বক্স কিনতো, নরমালি সে যদি 54টা অরেঞ্জের একটা বক্স কিনতো, কয়টা বক্স? একটা বক্স, তাহলে তার খরচ পড়তো কত? 54টা অরেঞ্জের একটা বক্স কিনলে তার খরচ পড়তো 162 টাকা। সে তো পায় নাই, তার এই 54টা অরেঞ্জকে তার দুই ভাগে কিনতে হয়েছে। 27 দোকানে কত? 54 অরেঞ্জের। এভাবে করে তাকে বক্স কিনতে হয়েছে কয়টা? দুইটা। আবার ওই 27টা বক্সের দাম কিন্তু একটু বেশি, 132 টাকা করে। তাহলে তার দুই বক্স কিনতে খরচ পড়ছে কত? 264 টাকা। তাহলে তার এক্সেস কয় টাকা গেল? ওরা তো এক্সেসটা জানতে চাইছে, তাই না? এক্সেস গেল কয় টাকা? 264 মাইনাস 162, মানে কয় টাকা চলে গেল? 102 টাকা। সে যদি একটা বক্স পাইতো 162 টাকাতেই কিনে ফেলতে পারতো। একটা বক্স না পাওয়ার কারণে তাকে দুইটা বক্স কিনতে হয়েছে। কয়টা বক্স কিনতে হয়েছে? দুইটা বক্স কিনতে হয়েছে। 27টা করে দুইটা বক্স কিনে সে 54টা অরেঞ্জ মিলাইতে পারছে, এবং ওই বক্সগুলোর দাম কয় টাকা করে? 132 টাকা করে। কত টাকা? 264 টাকা। কত টাকা? 264 টাকা। এখন এই যে 264 টাকা খরচ হইলো, তার খরচ হওয়ার কথা ছিল 162 টাকা, সেই জায়গায় সে ওই লটটা না পাওয়ার কারণে তার খরচ হয়ে গেল কত টাকা? 264 টাকা, মানে 102 টাকা অতিরিক্ত খরচ হইলো। কি বের করতে হবে? কাস্টমার প্রতিটা অরেঞ্জে কতটুকু অতিরিক্ত দিয়েছিল? প্রতিটা অরেঞ্জে। তাহলে আমরা একটু ওইটা বের করি। এক্সেস ফর ইচ অরেঞ্জ। 102 টাকা বেশি দিছে কয়টা অরেঞ্জের জন্য? 54টা অরেঞ্জের জন্য। ভ্যালুটা কি বের করতে হবে? অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু লাগবে না। 154 ডাবল হচ্ছে কত? সরি, 54 ডাবল হচ্ছে কত? 108। তার মানে 2 হবে না, 2 এর নিচে কিছু হবে। এই যে 2 এর নিচে একটা অপশন আছে কত? 1.90। তাহলে আমরা কি বলে দিতে পারি? 1.90 অ্যাপ্রক্স। ঠিক আছে, একটু ট্রিকি ম্যাথ, আর কিছু না। একটু ট্রিকি ম্যাথ, আর কিছু না। কারো সমস্যা থাকলে কমেন্ট করেন। একটু ট্রিকি ম্যাথ। হ্যাঁ, সে যদি একটা বক্স পেয়ে যাইতো 54টা, তাহলে তার 162 টাকা খরচ করলেই হইতো। একটা বক্স পায় নাই বলে বাধ্য হয়ে কয়টা বক্স কিনতে হয়েছে? দুইটা বক্স কিনতে হয়েছে। এক একটা বক্সের দাম কত? 132 টাকা করে। তাহলে দুই বক্সে তার খরচ হয়ে গেছে 264 টাকা। মানে ওভারঅল তার বেশি খরচ হয়েছে কয় টাকা? ওভারঅল তার খরচ হয়েছে বেশি কয় টাকা? 102 টাকা। মানে 54টা কিনতে 102 টাকা। অ্যান্সারটা অ্যাপ্রক্সিমেট জানতে চাইছে। 54 ডাবল কত হয়? 108। 108, ঠিক আছে। 54 ডাবল হয় কত? 108। তাহলে যেহেতু ডাবল হয় নাই, কি হবে? 1.20।
ওকে, না না না, ওকে, আমরা ক্লাসটা 10:30 পর্যন্ত চালাবো, ঠিক আছে? হ্যাঁ, এরপরে যেটা আমাদের বাকি থাকবে ইনশাল্লাহ আমি ওটা আমার মাস্টার ব্যাচের ক্লাস যখন নেব এই বুধবারে, বাকি ম্যাথগুলো এই ম্যাথের সাথে বাকি আমার যেটা মানে কিছু অতিরিক্ত ম্যাথ আমরা মাস্টার ব্যাচে শেষ করে ফেলবো, ঠিক আছে? হ্যাঁ, সো আজকে আমাদের লাইভটা চলবে ঠিক 10:30 পর্যন্ত। বাকি যেটা থাকবে আমার সাথে যারা কানেক্টেড আছেন, বুধবার আমি মাস্টার ব্যাচে যে ক্লাসটা নেব সেই ক্লাসে এগুলো শেষ করে দেব। ওকে, আচ্ছা, কি বলেছে? সলভ ফর -x -3 গ্রেটার দেন অর ইকুয়াল 14, -1 -3x গ্রেটার দেন অর ইকুয়াল 14 হোক এটা অসমতা। আমরা যখন সমাধান করতে যাব তখন আমরা অসমতা নিয়ে চিন্তা করব না, ঠিক আছে? যখন আমরা এটাকে সমাধান করতে যাব তখন অসমতা নিয়ে চিন্তা করব না। আমরা কি করব? আমরা নর্মাল একটা ইকুয়েশন থাকলে কি করতাম তাই করব। নর্মাল ইকুয়েশন থাকলে কি করতাম? এই নিউমেরিক্যালটাকে ওইদিকে নিয়ে যেতাম, এটা মাইনাস আছে প্লাস হয়ে যেত, তাহলে -3x গ্রেটার দেন অর ইকুয়াল কি হতো? 15। একটু লক্ষ্য করি এখানে x এর সাথে কোথাও মাইনাস নাই, অপশনে x এর সাথে কোথাও মাইনাস নাই, ঠিক আছে? অপশনে x এর সাথে কোথাও মাইনাস নাই। আমি কি করব? x এর মাইনাসটা উঠায় দেব। অসমতার ক্ষেত্রে যখনই মাইনাস দ্বারা গুণ হবে, যখনই মাইনাস দ্বারা গুণ ভাগ যেটাই হোক, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখানে ছিল গ্রেটার দেন অর ইকুয়াল, তাহলে হয়ে যাবে লেস দেন অর ইকুয়াল। এবার 3 দ্বারা ভাগ করে দেব। নরমাল যোগ বিয়োগ গুণ ভাগে কিছুই হবে না। যখনই কি হবে? যখনই আমরা কি করব? মাইনাস দ্বারা গুণ করব অথবা রেসিপ্রোকাল করে দেব, উল্টায় দেব, তখনই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সো এটার অ্যান্সার কি হবে? লেস দেন অর ইকুয়াল -5। আচ্ছা, কারো কনফিউশন থাকলে বলি, খুব দ্রুত দ্রুত বলতে হবে কনফিউশন থাকলে। ওকে, বলেছে which of the following is the correct expression of the statement y is greater than -x and less than z? y কি -x থেকে বড়, z থেকে ছোট? y কি সাইন তো বোঝা যাবে, আমি সজল আউয়াল আপনার কমেন্ট আমি বুঝিনি। আচ্ছা, সো ব্যাপার হচ্ছে কি y ইজ গ্রেটার দেন -x and less than z, ঠিক আছে? তার মানে কি y থাকবে কোথায়? মাঝখানে। y কার থেকে বড়? -x থেকে বড়। এবং y আবার কার থেকে ছোট? z এর থেকে ছোট। এটাই বলেছে y ইজ গ্রেটার দেন -x and less than z, তাহলে y থাকবে কোথায়? মাঝখানে। y কার থেকে বড়? -x থেকে বড়। আর কার থেকে ছোট? z থেকে ছোট। দ্যাটস ইট। এখন সরি, আমার মাইনাসটা কই গেল? -x থেকে বড়। তাহলে কি হচ্ছে? আমার এটা কোথায় লেখা আছে? ই নাম্বারে লেখা আছে। সো আমার অ্যান্সার কি হবে? ই। অ্যান্সার কি হবে? ই। কারো কনফিউশন থাকলে বলে ফেলি, কারো কনফিউশন থাকলে বলে ফেলি। আচ্ছা, 18 নম্বর কি বলেছে? সরি, 18 তো করলাম, 19 নম্বর কি বলেছে? which if 8 plus y equals x plus y equals 8z, which of the following represents the average of x, y and z in term of z? মানে x plus y plus z এর এভারেজ বের করতে হবে। এভারেজ বের করার জন্য কি করতে হবে? তিনটাকে আমরা যোগ করে কি দ্বারা ভাগ করে দেব? 3 দ্বারা ভাগ করে দেব। তিনটাকে যোগ করে আমরা কি দ্বারা ভাগ করে দেব? 3 দ্বারা ভাগ করে দেব, ঠিক আছে? আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি, আমাদেরকে এখানে বলে দিছে, কি বলে দিছে? x এবং y এর যোগফল সমান কত? 8z। তাহলে x আর y এর যোগফলের পরিবর্তে বসাবো 8z প্লাস z ডিভাইডেড বাই 3, তাহলে কি হবে? 9z/3, কেটে দিলে কি হবে? 3z। ওকে, খুবই সহজ একটা অঙ্ক। কারো সমস্যা থাকলে বলবো, কারো সমস্যা থাকলে বলবো। ঋষি ঋষি কাটবে কে? ও আচ্ছা, ওকে, কারো কনফিউশন? খুবই সহজ একটা অঙ্ক ছিল, খুবই সহজ একটা অঙ্ক ছিল। হ্যাঁ, ওকে, সো আমরা পরেরটাতে চলে যাই। দ্য লাস্ট ওয়ান ফর টুডে। কেউ টেনশন নেব না, আমি বলে দিলাম আমার শিটে আজকে অনেকের কাছে যারা মাস্টার ব্যাচে আমার শিটটা অলরেডি পেয়ে গেছেন পিডিএফ কপি, 25টা অঙ্ক ছিল। আমি আজকে পারছি না 25টা শেষ করতে। আমরা ইনশাআল্লাহ
পরে আমি বুধবার মাস্টার ব্যাচে যে ক্লাসটা নেব বাকি 5টা করিয়ে দেবো, ওটার সাথে অতিরিক্ত কিছু অঙ্ক থাকবে। ওকে, বুধবারে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এই 5টার সাথে অতিরিক্ত আরো কিছু অঙ্ক আমাদের প্র্যাকটিস করার কথা আছে, সেগুলো আমরা বুধবার করব। সো মাস্টার ব্যাচে ওই ক্লাসটা আমি নিয়ে নেব, হ্যাঁ, টেনশন করার দরকার নাই। 20 নম্বর কি বলেছে দেখেন, দ্য এভারেজ ডেইলি ওয়েজেস অফ 10 ওয়ার্কার্স ইন টাকা কত 40 বলেছে কি, দ্য এভারেজ ডেইলি ওয়েজেস অফ 10 ওয়ার্কার্স ইজ হবে, ইন হবে না, এটা হবে অ্যাকচুয়ালি ইজ কত টাকা 400 টাকা। বলেছে ইফ দ্য লোয়েস্ট ওয়েজ ইজ টাকা 300 which among the following is the possible maximum wage in টাকা। ওকে, 10 জনের এভারেজ কত, 10 জনের এভারেজ কত 400, তার মানে মোট আমার কাছে কয় টাকা আছে 4000 টাকা। কথা হচ্ছে কি, যদি লোয়েস্ট 300 টাকা হয় তাহলে হাইয়েস্ট পসিবল ম্যাক্সিমাম পসিবল কি হতে পারে এটা বের করতে হবে। আচ্ছা, আমি যদি একজনকে ম্যাক্সিমাম দিতে চাই, তাহলে কি করতে হবে, বাকিদেরকে মিনিমাম দিতে হবে। আমার সামনে 10 জন স্টুডেন্ট আছে, একজনকে যদি আমি ম্যাক্সিমাম ফোকাস করতে যাই, ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন দিতে যাই, তাহলে বাকিদেরকে তো আমি ফোকাস বা কনসেন্ট্রেশন দিতে পারবো না। সো একজনকে বেশি দিতে গেলে বাকিদেরকে কম করে দিতে হবে। তো বাকিদেরকে কম করে দিতে গেলে 9 জনকে কম করে দিতে গেলেও কত টাকা লাগবে, 2700 টাকা লাগবে। আচ্ছা, তার মানে ওই একজনকে যদি আমি বেশিও দিতে যাই, বাকিদের জন্য তো কমটা রেখে দিতে হবে, মানে বাকিকে সর্বোচ্চ আমি কয় টাকা দিতে পারবো 1300 টাকা দিতে পারবো। ওকে, সো আমি আজকে এখানেই থামবো। আমি বলে দিয়েছি, আমি যারা পরের ম্যাথগুলো নিয়ে টেনশন করার দরকার নাই, আমি এই ম্যাথগুলো ইনশাআল্লাহ বুধবারে আমার মাস্টার ব্যাচের ক্লাসে, যেটা শিডিউলড ক্লাস আছে, আমি বুধবারে অবশ্যই এই অঙ্কগুলো করায় দেব। বিন্দুমাত্র টেনশন কেউ নেবেন না, আমি এই ম্যাথগুলো ইনশাআল্লাহ আমি বুধবারে আমার মাস্টার ব্যাচে ক্লাসে করিয়ে দেব। সো যারা আজকে আমার সাথে ক্লাসে ছিলেন, যাদের এই ম্যাথটা নিয়ে প্রবলেম আছে তারা কমেন্ট করবেন। আর এই যে আমার সাথে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো আপনারা যারা থাকলেন, একটু কমেন্ট করে জানাবেন যে এই 1.5 ঘন্টা সময়ের আমি মূল্যায়ন করতে পারলাম কিনা, আপনাদের কাছে ক্লাসটা কেমন লাগলো। ঠিক আছে, একটু শর্ট কমেন্ট চাই আপনাদের কাছ থেকে, হ্যাঁ, খুব দ্রুত একটু কমেন্ট চাই যে এই যে 1.5 ঘন্টা আমি ক্লাসটা নিলাম কেমন লাগলো, আপনাদের সময়ের মূল্য দিতে পারলাম কিনা। আমি আগেই বলেছি আমি ফেসবুক লাইভে অভ্যস্ত না, এবং ফেসবুক লাইভে আসতে আমার ভালো লাগে না, কারণ এই মাধ্যমে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারি না। আচ্ছা, এফবিএস এর জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর নাম বলে দিলে ভালো হতো। আপনাকে আমি পরের ম্যাথগুলো একটু দেখিয়ে দেই। ম্যাথগুলো যে এর পরের ম্যাথগুলো আছে একটু জ্যামিতি টপিক থেকে, জ্যামিতির কিছু ম্যাথ আছে, আর এরপরে হচ্ছে গিয়ে আর দুটো ম্যাথ দিয়ে, একটা রেশিওর দিয়েছি, একটা ইকুয়েশনের দিয়েছি। হ্যাঁ, এই ম্যাথগুলো এই যে আমি একটু দেখিয়ে দিলাম, পরে আবার দেখে নেবেন। এই যে আমি আজকে যা করিয়েছি, আমার কাছে এফবিএস এর এই অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলেই কিন্তু আমি এই অঙ্কগুলো নিয়ে এসেছি। আমার কাছে এই অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলে এই অধ্যায়গুলো নিয়েছি। হ্যাঁ, সো আপনারা বলতে পারেন, আপনারা যদি আমার কাছে জানতে চান যে আমার কাছে কোন ম্যাথগুলো, কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ মনে হয়, সেই অধ্যায়গুলোই এখানে দেয়া হয়েছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো আমার স্টুডেন্টরা, আমরা মনে রাখবো ইনশাল্লাহ আমি কাল পরশু আবার মাস্টার ব্যাচে এসে আপনাদের ক্লাস নিচ্ছি। হ্যাঁ, আমার সাথে লাইভ মাধ্যমে আর বোধহয় দেখা হবে না। যারা শুধু লাইভে আসেন তাদের জন্য ভাই সরি, হয়তো আমি এই পরীক্ষার আগে আর লাইভ ক্লাস নেব না। 18 তারিখের পরীক্ষার আগে হয়তো আর একটা লাইভ নিতে পারি, তখন আবার দেখা হবে। আজকে এ পর্যন্তই, লাইভ না, আমি এরপরে শুধু মাস্টার ব্যাচে ক্লাস নেব। সবাই ভালো থাকবেন, হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, আপনাদের কমেন্টসের জন্য খুবই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাকে পারমিট করবেন, আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তানভীর আল ফারহান, ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, ওয়েলকাম। আচ্ছা স্যার, আপনি সবসময় চমৎকার ক্লাস নেন। হ্যাঁ তসলিমা, ধন্যবাদ। আপনারা এনজয় করতে পারলেই আমার ভালো লাগে। আপনাদেরও এরকম কমেন্টগুলো আমিও আসলে এনজয় করি। সবাই ভালো থাকবেন, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনাদের সবার জন্য দোয়া থাকলো, পরীক্ষার জন্য শুভকামনা থাকলো, আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।